আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে একেই কি বলে সভ্যতা। এই যে প্রহসনধর্মী যে নাটকটা রয়েছে যিনি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন আর কি। তো এই প্রহসনটির আমরা লাইন ধরে ব্যাখ্যা করব আজকে। একদম লাইন ধরে ধরে পড়ব। বুঝবো বিষয়টা কি আছে নাটকটার ভিতরে। আগের ক্লাসে আমরা প্রাথমিক তথ্য আলোচনা করেছি, তোমরা সুন্দর করে উত্তরও দিলে। আজকে আমরা নাটকটার ডিটেলসে যাব, ভিতরে কি রয়েছে। ওকে, তাহলে দেখো প্রথমে খুব ভালো করে দৃষ্টি নিক্ষেপ করো এই নামটার দিকে। সবাই বলো কি লেখা আছে। এটি কি কোশ্চেন মার্ক আছে? হ্যাঁ স্যার। এই কোশ্চেন মার্কটাই হচ্ছে আসল জিনিস। এই কোশ্চেন মার্কটা যদি না থাকতো তাহলে আলটিমেটলি পুরো নাটকটার কোনো গুরুত্বই থাকতো না। তোমরা আগের ক্লাসে নীলধ্বজের প্রতি ছোঁয়া যখন পড়ছিলে তখন জনা কিছুগুলো প্রশ্ন করেছিল। কাকে? নীলধ্বজকে। সে প্রশ্ন করেছিল, রাজা নীলধ্বজ, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? এটাই কি তোমার ক্ষত্রিয় কর্ম? হুম। তার উত্তর কি রাজা নীলধ্বজ দিয়েছিল? না স্যার। আলটিমেটলি জনাই দেখিয়ে দিয়েছে যে সে যেটা করছে সেটা আসলে তার প্রকৃত জিনিস নয়। সে নিজেকে বীর বলে তো মানছে, নীলধ্বজ নিজেকে বীর বলে তো মানছে, ক্ষত্রিয় বলে তো মানছে, কিন্তু আচরণটা তার ক্ষত্রিয়ের মতো নয়। হ্যাঁ কি না? তাহলে এই যে একেই কি বলে সভ্যতা। সভ্যতা মানে কি? সভ্যতা মানে ওই আচার আচরণ। সভ্যতা মানে ওই সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, ওগুলো কিন্তু নয়। ঠিক আছে? আচার আচরণ সংস্কার নৈতিকতা এই সমস্ত জিনিস। তাহলে যখনই মাইকেল বাবু প্রশ্ন এখানে করে দিল যে একেই কি বলে সভ্যতা, তাহলে নিশ্চয়ই মনে রাখবে যে এর ভিতরে এমন কিছু ঘটনা আছে যেগুলো আদৌ কিন্তু সভ্যতার আসল পরিচয় বহন করে না। ব্যাপারটা ঠিক সেই জনার মতো হচ্ছে? জনার মতো হচ্ছে তো? তাহলে আসলে ভিতরে কি রয়েছে ওই জায়গাটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। যেমন জোনা সেখানে প্রশ্ন করল, আমরা উত্তরগুলো পেয়ে গেলাম নীলধ্বজের আচরণ দেখে। তাহলে এখানেও এমন কিছু ব্যক্তি থাকবে যারা এমন কিছু আংবাং আচরণ করবে আর নিজেদেরকে বিশাল বড় পণ্ডিত ভাববে, নিজেদেরকে বিশাল বড় জ্ঞানী ভাববে। তারা আসলে এক একজন গর্ধব। তারা আসলে সেই জ্ঞানী হওয়ার যোগ্যতা রাখে না। তারা যেটা ভাবে সেটা অ্যাকচুয়ালি ভুল। তারা যেটাকে সভ্য হিসেবে দেখাতে চাইছে সেটা আসলে সভ্য নয়। ঠিক না? সেই জন্যই তো প্রশ্ন মার্ক, তাই না? হ্যাঁ কি না? এরপরে এই জায়গাটার না একেই কি বলে সভ্যতা, এই যে লাইন ধরে ধরে যে জায়গা আছে, এই জায়গাটাতে যাওয়ার আগে আমাদেরকে প্রেক্ষাপটটা একটু হলেও জানতে হবে যে অ্যাকচুয়ালি কেন লিখলেন তিনি এই নাটকটা বা এই প্রহসনধর্মী নাটকটা। তারপরে আমরা যাব লাইন ধরে ধরে। তার আগে বলো যে এই প্রহসনটার মূল ক্যারেক্টার কে? এটা খুব ইম্পর্টেন্ট। নবকুমার। নবকুমার আর হরকামিনী। নট হরকামিনী, অনলি ফর নবকুমার। মূল ক্যারেক্টার, মূল চরিত্র নবকুমার। ঠিক আছে, মূল চরিত্র নবকুমার। নবকুমারের বন্ধুর নাম কি? কালীনাথ। কালীনাথ। এরপরে নবকুমারের একজন স্ত্রী আছে আর কি, তার নাম কি? হরকামিনী। এবং এই নাটকের এই যে প্রশ্নটা একেই কি বলে সভ্যতা, এই প্রশ্নটা শেষে কার মুখ দিয়ে উচ্চারণ হয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট। হরকামিনী। হরকামিনী, তাই না? নবকুমারের বউ হরকামিনীর মুখ দিয়ে। এই তিনটে জিনিস কিন্তু যেন তোমাদের মধ্যে ক্লিয়ার থাকে। ওকে, বোঝা গেল? তো তাহলে আমি তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন করছি। জাস্ট একটা প্রশ্ন করবো। প্রথমেই বলে দিয়েছি যে বাংলা সাহিত্য এমন একটা বিষয়, এটা শুধুই যে তুমি সিলেবাসের মতো করে পড়বে সেটা কিন্তু নয়। যে আমি গড় গড় করে পড়ে গেলাম এমনটা নয়। তোমাকে বাংলা অনেক কিছু শেখাবে।
আর সব থেকে বেশি শেখায় তোমাকে কল্পনা করতে সে শেখাবে বেশি করে, তোমাকে প্রশ্ন চিহ্ন তোমাকে বেশি করে দেবে। তো আমিও তোমাদেরকে আজকে একটা প্রশ্ন করছি এই নাটকটা শুরু করার আগে, যেহেতু এখানে এই 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 শব্দটা এখানে রয়েছে, আমাকে একটা উত্তর দাও তো। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, সভ্যতা আসলে কি পোশাকে নাকি চরিত্রে? চরিত্রে। 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 এবারে বলো, যদি কোনো একটা ব্যক্তি, ধরো আগেকার পুরানো ঐতিহ্য, ধুতি পাঞ্জাবি, এগুলোকে ছেড়ে বর্তমানের কোট প্যান্ট কিংবা ধরো ছিঁড়া প্যান্ট এইসব পরে দু চারটা ইংরেজিতে কথা বলল, এবং তার হাতে একটা মদের গ্লাস, ওয়াইনের গ্লাস, হুইস্কির গ্লাস নিয়ে এসে একটা ছবি তুললো দারুণ করে, এবং ছবি তুলে সে পোস্ট করে দিল, তাহলে এটা কি সভ্যতা? এটাই কি সভ্য? না না স্যার। স্যার। আমি প্রশ্নটা করছি, ধরো প্রশ্নটা মাইকেল বাবুকে কেউ করলো, যে এটা কি সভ্য? তখন হয়তো মাইকেল বাবু বলছে, দাঁড়া বাবু, একটু দাঁড়াও, তোমাকে এই পুরো যে সভ্যতার কাহিনীটা না, মনে রাখবে মাইকেল বাবু কিন্তু ইংরেজি শিক্ষায় ভয়ঙ্করভাবে শিক্ষিত ছিলেন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবং ইয়ং বেঙ্গলের একজন প্রতিনিধি ছিল। ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুবকদেরকে ইয়ং বেঙ্গল বলা হতো, ঠিক আছে? ইয়ং বেঙ্গল কার অনুগামী ছিল? ডিরোজিওর অনুগামীকে কি বলা হতো? ইয়ং বেঙ্গল। আর তাহলে আগেকার সময় ইংরেজি শিক্ষায় শিক্ষিত যে সকল যুবকগুলো ছিল, তাদেরকে যদি ইয়ং বেঙ্গল বলা হয়, তাহলে বর্তমানে উর্ফি জাবেদের অনুগামীদেরকে কি বলা হতে পারে? উর্ফি জাবেদকে চেনো তোমরা? হ্যাঁ উর্ফি, হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে উর্ফির ড্রেসগুলো দেখেছো? হ্যাঁ। কখনো স্যার আর বলবেন না। ফ্যান লাগিয়ে নেবে, কখনো কখনো কলা পাতা নিয়ে চলে আসবে, বেল পাতা নিয়ে চলে আসবে, কখনো ঝুড়ি দিয়ে কি গোসব করে বাবা, কিছুদিন পরে দেশটা তো এইদিকেই যাবে। তাহলে এইগুলো কি সভ্য? আমি যদি প্রশ্ন করি, না এগুলো কি স্যার। সভ্য? কখনোই না। না। তাহলে মাইকেল মধুসূদন দত্ত বলছে, থাক, কে সভ্য কে অসভ্য অত তাড়াতাড়ি তোমাকে সার্টিফিকেট দিতে হবে না। সার্টিফিকেট তোমরা নিজেরা দেবে। কিভাবে? না, এই নাটকটা পড়ে, যে আসলে এই আমাদের এই আধুনিকতার এই গা ভেসে যাওয়া যে ছোঁয়াটা লেগে আছে, সেটা কি আসলে সভ্য? কখনোই নয়। না। তাহলে এখন একটা বিষয় তোমাদেরকে দেখতে হবে, যে আসলে এই সভ্য থেকে অসভ্য, এবং এই অসভ্য জাতিগুলো নিজেদেরকে সভ্য বলছে, অর্থাৎ সভ্য শব্দটা যে অসভ্যতে পরিণত হয়ে মাইকেল বাবু যে প্রশ্ন করলো, এটাই কি সভ্যতা? এই যে অর্থটা বদলাচ্ছে, সেই বদলানোর কাহিনীটা তোমাকে জানতে হবে, তবে গিয়ে তুমি নাটকের আসল অর্থটা খুঁজে পাবে, আসল জায়গাটাতে খুঁজে পাবে। তোমাদেরকে বারবার স্যার বলছি। একটা কথা বলো। স্যার, ওই ধরুন আপনি যেটা বললেন যে পোস্ট করছে মদের বোতলটা নিয়ে, ধরুন ও মদটা খাইই নেই, তাইলে কি উহাকে অসভ্য বলা চলবে? মানে অবশ্যই, কেন না? এটা কি তোমার সংস্কৃতি? বলো প্রীতি, এটা কি তোমার হ্যাঁ স্যার, সংস্কৃতি? আমাদের কিন্তু যেহেতু সংস্কৃতি। চরিত্র দেখে বিচার করব বলেছি, তাইলে মানে ও পোশাক দেখে তো আমরা মানে ধরুন এটা বিচার করা হচ্ছে না। না, মনে করো সিম্পল ভাবে ভাবো, সে না হয় এটা পোস্ট করলো আলাদা জায়গাতে, এই পোস্টটাই যদি ওর বাবার সামনে করে মদের বোতল ধরে, ওর বাবা কি মানবে? সে তো খায়নি, না। চোরাই ঘর করবে। সে তো খায়নি, ঠিক না? তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কি হলো কাহিনীটা এখানে? তোমার সংস্কৃতি, তোমার নিজ সংস্কৃতি, তোমার নিজ ঐতিহ্য, যেটা তোমার মা বাবা তোমাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাকে কি বর্তমান প্রজন্ম মানছে? বাবা কাকা দাদারা না। যখন প্রচুর না স্যার। পরিমাণে পূজা অর্চনা করে, দেখো দুটো ভাগ আছে এই নাটকের মধ্যে, তোমাদের বিরক্ত লাগেনি তো এই ধরনের জ্ঞানমূলক কথাবার্তা? না স্যার, না ভালো স্যার। দুটো লাগছে। ভাগ আছে, না স্যার। একটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য, আর একটা হচ্ছে আধুনিকতা। সত্যি করে বলো তো, আমাদের এই আধুনিক সমাজের ছেলে মেয়েগুলো যখন বাবা মারা অনেকক্ষণ ধরে পুজো করে, তখন কি মেনে নেই?
না স্যার। না, মেনে বিরক্ত হয়। বিরক্ত হয়ে যায়। কেন? তারা আমাদের ওই প্রাচীন ঐতিহ্য যেটা ওল্ড ইজ গোল্ড, সেই গোলটাকে এরা অবজ্ঞা করে। সেই গোলটাকে এরা কি করে? কুসংস্কার বলে মেনে নেয়। এইসব জিনিসে কিছু হয় না। তাদের আধুনিকতার ছোঁয়া লেগে আছে। আর এইসব জিনিসগুলো মাইকেল বাবু খুব কাছ থেকে দেখেছেন। তখন তিনি তো এই নাটকটা লিখছেন ব্যঙ্গ করে যে সময় তো পরিবর্তনশীল বাবা, তাই না? সময় কি একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে? আজ যদি সময় পরিবর্তনশীল হতো না, তাহলে জামাগুলো বড় থেকে ছোট হয়ে যেত না? জামাগুলো বড় থেকে বড়ই হয়ে যেত আবার। আমার খুব খারাপ লাগে এই পোশাক দেখে বর্তমানের। এখন ঘটনাটা হলো যে সময়টা ভয়ঙ্করভাবে পরিবর্তনশীল, সমস্ত কিছু পরিবর্তনশীল, সমস্ত কিছু। তো সেই পরিবর্তনটা কেমন, ভালো না খারাপ? সেই পরিবর্তনটা কি আদৌ মানুষের সংস্কৃতিটাকে আরো বেশি করে উজ্জীবিত করতে পেরেছে, প্রাণদান দিতে পেরেছে, নাকি ওই সংস্কৃতির নামটা ব্যবহার করে, ধর্মের নামটা ব্যবহার করে জয় শ্রীরাম উল্লাস দিয়ে রামের একটা বৈশিষ্ট্যও কারো মধ্যে নেই? বর্তমানে তো তোমরা দেখছো, তোমাদের চোখে কি পড়েনি 4 বছরের মেয়েগুলো রেপ হয়ে যাচ্ছে? কোথায় তখন রাম? কোথায় রাম ভক্তি যারা করছে, রাম ভক্ত যারা আছে কোথায় তারা? কৃষ্ণ ভক্ত যারা আছে কোথায়? কোনো কি যোগ্য জবাব আছে কারো কাছে? নেই না। তাহলে আমরা মুখে এক ধরনের বাণী প্রচার করছি, কিন্তু আসলে হয়তো মনে করো কেউ হয়তো কিছু একটা বললো ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে পোস্ট করলো, এরপরে কোনো একটা ছেলে এসে নিয়ে ইনস্টাগ্রামের পোস্টে লিখে দিল বি কাইন্ড, ইংলিশে লিখে দিল বি কাইন্ড। সুন্দর একটা কথা, তোমাকে ভালো হতে বলা হচ্ছে, কিন্তু ওই ছেলেটাই দেখবে অন্য কোনো জায়গাতে গিয়ে মদ দুধ খেয়ে পড়ে আছে। হয়তো কোনো একটা টিচার এই কলেজে উঠে নিয়ে, স্টেজে উঠে নিয়ে নারী সম্পর্কে ভয়ঙ্করভাবে কথাবার্তা বলে দিল, এত দারুণ কথা যে নারীগুলো মনে হয় একদম, মানে ওর মুখ থেকে যেন মধু ঝরে গেল আর কি। শুনে একদম নারীরা, যতজন ছেলে মেয়ে আছে তাদের হৃদয়ের ভিতরে সত্যি পদ্মফুল ফুটলো, একটা সাহস পেল। তার কিছুদিন পরেই দেখা গেল ওই মাস্টারটাই ওই স্কুলের কোনো একটা, ঘটনাগুলো ঘটছে না? চোখের সামনে দেখো তো তোমরা এগুলো। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে হ্যাঁ। বাস্তবে যেটা দেখা যায়, মানুষ যেটা আমাদেরকে দেখায়, সেটা বাস্তবে কিন্তু ওরা করে না। এটা মাইকেল বাবু খুব কাছ থেকে দেখেছেন। সেটাও আমরা এই নাটকে আমরা লক্ষ্য করব, এই প্রহসনে আমরা লক্ষ্য করব। তোমাদেরকে প্রথমেই বললাম যে বাংলা কল্পনা করতে শেখায়, বাংলা তোমাকে সভ্য হতে শেখাবে। সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করে কোনো লাভ নেই। সিলেবাস কেন্দ্রিক তোমাদের পড়াশোনা হচ্ছেই, কিন্তু এই যে পড়াশোনাটা হবে এটা আমাদের রেজাল্ট তো ভালো করবেই, পাশাপাশি আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে একটা নাটক আসলে কি জিনিস, কিভাবে একটা বাস্তব জিনিসকে এখানে প্রহসনের মাধ্যমে দেখানো হয়, ভণ্ডামিগুলোকে দেখানো হয়। তাহলে আমি আশা রাখছি তোমরা সবাই কল্পনাপ্রবণ মানুষ। আমি তোমাদেরকে যদি একটু প্রশ্ন করি যে এই আধুনিক জগতে তোমরা জন্মগ্রহণ না করে আজ থেকে যদি 200 বছর আগে জন্মগ্রহণ করতে, তাহলে তোমরা কেমন পোশাক পরতে? সে শাড়ি পরতাম, মানে মেয়েরা শাড়ি পরতো বিশেষ করে, আর ছেলেরা ধুতি পাঞ্জাবি। মেয়েরা শাড়ি পরতো, ধুতি পাঞ্জাবি পরতো, তাই না? মানে মেয়েরা না, ছেলেরা আর কি, ঠিক আছে? তো শাড়ি পরতো ওরা, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরতো। মানে আমাদের যে ভারতীয় ঐতিহ্য, আমাদের যে বাঙালি সংস্কৃতি, সেটাকে খুব ভালো করে সেই সেই সময়টাতে ফলো করতে। হ্যাঁ কি না? করতে তো? যদি আজ থেকে তোমরা হ্যাঁ। তোমরা হ্যাঁ নিজেদেরকে স্যার। রাখবে, ঠিক আছে? তোমাদেরকে আজকে হ্যাঁ আমি স্যার। অতীতে নিয়ে যাচ্ছি। তাহলে এখন ঘটনাটা হলো, তোমরা সেই অতীতে চলে যাও। অতীতে চলে গিয়ে তোমাদের নিজেদের চরিত্রটাকে সেখানে প্রেজেন্ট করো। চোখটা বন্ধ করে ফিল করতে পারো যে সেই সময়ে আছো তোমরা। সেখানে একটা সকাল হয়েছে, সুন্দর একটা সকাল। তুমি গ্রামের পথ দিয়ে হেঁটে এলে, সব কিছু স্বাভাবিক। এখন ফ্রেশ হওয়ার পরে, স্নান টান করার পরে এসে তুমি প্রথমে তোমার বাবা মাকে প্রণাম করলে।
এইটা ছিল প্রাচীন ঐতিহ্য। বর্তমানে হয়? সত্যি করে বলো তো। হ্যাঁ স্যার। না স্যার, বর্তমানে ঘুম থেকে উঠে নিয়ে বাবা মাকে ছেলেমেয়েরা প্রণাম করে? স্যার প্রথমে রিলস দেখে। সত্যি করে বলবে হয় কি বর্তমানে এটা? বাবা মাকে তখন না প্রণাম স্যার। করি আমরা যখন হয়তো পরীক্ষা দিতে গেলাম, ঠিক আছে, হয়তো মনে করো কিছু একটা ফেঁসে যাওয়ার একটা জায়গা আছে, সেখানে একটু প্রণাম করে আশীর্বাদটা নিলাম যাতে করে বিপদ থেকে মা বাড়িয়ে তো। স্যার আমাদের ঘরে বাইরে বেড়ানোর সময় প্রণাম করা হয়, মানে ধরুন বাজার গেলেও প্রণাম করে। হ্যাঁ ওইটা, কিন্তু সকালে ঘুম থেকে উঠে এই ঐতিহ্যটা কি আমাদের আছে বর্তমানে? সত্যি করে বলো তো, আছে? না নেই। না স্যার। তখন সেই প্রাচীন ছেলে মেয়ে, প্রাচীন যুবক যুবতী যারা ছিল, তারা ঘুম থেকে উঠে স্নান টান করে প্রথমে তারা নিজের বাবা মায়ের পায়ে প্রণাম করত। এই সংস্কারটা লুপ্ত হয়ে গেছে বর্তমানে। তারপরে তারা গুরু মশাইকে প্রণাম করত। গুরু মশাই, তোমরা চর্যাপদ পড়েছ, গুরু বিনা গতি নাই। বারবার বলেছে চর্যাপদে, গুরু পুচ্ছিও জানো। গুরু, একজন গুরু লাগবেই, সেই তোমাকে পথ দেখিয়ে সামনে নিয়ে যাবে। তো তোমরা তখন সকালে উঠে গুরুকে প্রণাম করলে। বাড়িতে যদি কোনো অতিথি এলো ধরো, তাহলে তাকে দুর্দান্তভাবে সেখানে সম্মান জানানো হলো। বউ কি করলো? ঘোমটা মাথায় নিয়ে তাকে এনে জল দিল। বর্তমানে তো যাই হোক এই এই জায়গাটা তাও মোটামুটি দেখা যায় আর কি, ঠিক না? কারণ আগেকার সময় কি ছিল? অতিথি দেবো ভব। বর্তমানেও আছে অতিথি দেবো ভব, কিন্তু নাম সারা আর কি, যে পাছে যদি কিছু বলে, পাছে যদি কিছু বলে খাতির যত্ন কম হলো নাকি, হ্যাঁ হ্যাঁ কি না? এবারে প্রশ্নটা আমাকে বলো, সেই সময়ে যখন তোমরা ছিলে, তোমাদের কি কোনো কোট ছিল গায়ে? না তোমাদের কি ছেলেরা তোমাদের কি কোনো ছেঁড়া প্যান্ট ছিল গায়ে? শর্ট প্যান্ট ছিল গায়ে? ট্রেন গার্লকে তোমরা তো দেখেছো, ট্রেন গার্লের ভিডিও দেখেছো নিশ্চয়, সবাই জানো ভাই, সোশ্যাল মিডিয়ায় বাস আমরাও করি তোমরাও করি। বর্তমানে লক্ষ্য কি করবে স্যার? ট্রেন গার্ল ট্রেনে একদম ভয়ঙ্করভাবে ডান্স করছে সবার সামনে। উর্ফি যাদবের তো বলার কিছু নেই, তার তো ড্রেস সেন্স তো ভাই আমি কি বলবো, এ- হিমালয় বরফ গলে ইয়ে হয়ে যাবে মনে হয় ওখানে, কি বলবো, ওটা মরুভূমি হয়ে যাবে। তো দেখো, ভালো করে বুঝবে ব্যাপারটা। তখনকার সময় জুতোও ছিল না, তখনকার সময় মানে টাই ছিল না, তখনকার সময় কোট ছিল না, তখনকার সময় আমাদের এই আধুনিক এর ছোঁয়া ছিল না, একদমই ছিল না। তাহলে তারা কি সভ্য ছিল না? ছিল স্যার। কারণ তাদের সভ্যতা পোশাকে ছিল না। তাদের সভ্যতা কিসে ছিল? তাদের সভ্যতা ছিল ব্যবহারে, তাদের সভ্যতা ছিল ভদ্রতায়, তাদের সভ্যতা ছিল সংযমে, তাদের সভ্যতা ছিল বড়দেরকে সম্মানে। এখন বড়রা যদি আমাদেরকে একটু বেশি জ্ঞান দেয় না, তাহলে বলবে তোমাকে চ্যাট জিপিটি হতে হবে না, ঠিক আছে, বলে দেবে ডাইরেক্ট। আধুনিক, তোমাকে চ্যাট জিপিটি হতে পারে না। হ্যাঁ মানছি, সে হয়তো তার সে হয়তো কম পড়াশোনা করেছে, কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে একজন বড় ব্যক্তি সবসময় বেশি অভিজ্ঞ, হ্যাঁ কি না? এটা তো আমরা মানতে পারি, এটা তো আমরা মানবো। হ্যাঁ স্যার। তাহলে সে আর যাই হোক, ওর 10টা কথার মধ্যে একটা কথা এমন আছে যেটা তোমার লাইফ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমরা সেটা না নিয়ে আমরা বলি একদম চ্যাট জিপিটি হওয়ার চেষ্টা করবে না, এই জ্ঞান তুমি অন্য কাউকে দিও। আমরা স্যার আগেকার দিনে মানে মানুষজন প্রেম করলেও ওরা সভ্যভাবে করতো। বর্তমানে তো বলার কিছু নেই। যাই হোক, ওটা ওটা খুব মানে ইউনিক হয়ে যাবে এবং দুর্ধর্ষ হয়ে যাবে, তো এটা বলা যাবে না। তো দেখো, সময় পরিবর্তনশীল, তাহলে সেই যুগ থেকে কিছুটা যুগ তোমরা এগিয়ে গেলে। সময় সব সময় পরিবর্তনশীল। আজকে একটা টিম ছিল, হেঁটে গেল, নতুন সূর্যোদয় হলো, ঠিক না? আবার নতুন করে ফর্ম ফিল আপ করো। কেউ কেউ তো পেলো লক্ষ্মীর ভান্ডার, কেউ কেউ তো পেলো না। এত এত 23-24 পাতার ফর্ম ফিল আপ, হ্যাঁ 23-24 পাতার ফর্ম ফিল আপ করতে হলে, এই করতে হলে, হাই করতে হলো। ওই আর কি, অন্নপূর্ণা ভান্ডার, ঠিক না? মা লক্ষ্মীর অন্য একটা রূপ।
বাস্তব জিনিস, এটা মা লক্ষ্মীর অন্য একটা রূপ। তো ঘটনাটা হলো, তাহলে নতুন সূর্যোদয় উঠলো, তাহলে সময় পরিবর্তন হলো। আর মানুষ একটা সময়ে কখনোই থাকতে পছন্দ করে না। মানুষ যত এগোয়, তাদের নিজেদের ক্রিয়াকলাপ, না নিজেদের অতীত অভিজ্ঞতা থেকে তারা শিখতে থাকে, এবং শিখতে শিখতে তারা বিকশিত হয় একটা পদ্ম ফুলের মতো। এবং যখন বিকশিত হয় তখন তাদের মধ্যে নানান আইডিয়া আসে। তোমরা যখন ছোট ছিলে তখন হয়তো তোমাদের মধ্যে আইডিয়া ছিল না সেরকম, কিন্তু যত দেখবে তোমরা বড় হচ্ছ, তত দেখবে নিজের সম্পর্কে তোমরা ভাবতে শিখছো, নিজের খরচ নিজে চালানোর একটা অভিপ্রায় আসছে তোমাদের মনের মধ্যে। কিসের জন্য? সময়টা পরিবর্তনশীল, তোমার চিন্তা ভাবনাটাও পরিবর্তনশীল। তুমি নিজেকে আরো সামনের দিকে ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করছো, আরো সামনের দিকে নিয়োগ করার চেষ্টা করছো। সবাই একটা নতুন সূর্য চায়। শিকার কবিতায় তোমরা পড়েছ, তাই না? সেই হরিণটা একটা সুন্দর সকালের অপেক্ষা করছিল। হ্যাঁ স্যার। প্রত্যেকটা মানুষ এরকম একটা চায়। সময়টা পরিবর্তন হলো, কিন্তু তখন দেশ শাসন করছিল ইংরেজরা, ভারতে ইংরেজরা ঢুকেছিল। ইংরেজরা যখন ঢুকলো তারা তো শাসন করলো 2 বছর, ভালো জিনিস। কিন্তু 2 বছর শাসন করার পরেও তারা স্যার কিন্তু, প্রায় 200 বছর। সরি, ওই 200 বছর আর কি, 2 বছর বলা হয়ে গেল। 200 বছর, 200 বছর ধরে তার শাসন করেছিল। কিন্তু লক্ষ্য করে দেখবে তারা শাসনের সাথে সাথে অনেক কিছু কিন্তু স্টাবলিশও করেছিল, হ্যাঁ কি না? তো যখন ইংরেজরা এলো হ্যাঁ স্যার। তখন তারা এটাও নিয়ে এলো, ইংরেজি শিক্ষাটাকে তারা কিন্তু নিয়ে এলো। ওরাই নিয়ে এসেছিল ইংরেজি শিক্ষা, তাই না? আমাদের কি মাতঙ্গিনী হাজরা, সরি, বিরাট বড় একজন ব্যক্তি মুখ দিয়ে বেরিয়ে গেল। মনে করো আমাদের কোনো একজন বাঙালি গবেষক, সে কি মানে একদম প্রথমেই চলে গেল পাশ্চাত্যে, সেখানে ইংরেজি শিখে এলো না। ইংরেজি শিক্ষাটা কে নিয়ে এলো? ইংরেজরাই নিয়ে এসেছিল, তাই না? হ্যাঁ তারপরে ধীরে ধীরে আমাদের হ্যাঁ স্যার। আমাদের আমাদের এই যে সভ্যতা, এটা অরিজিনাল সভ্যতা, আমাদের ভারতীয় সভ্যতার ভিতরে প্রত্যেকটা মানুষ আরো উন্নত হলো। বিজ্ঞান বিজ্ঞান এলো, যুক্তিবাদ এলো, মানুষ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে শিখলো, নতুন নতুন বই চলে এলো। তোমরা তো আম, ওই পড়েছো প্রবন্ধটা, বাংলা ভাষায় বিজ্ঞান, তাই না? পড়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আগেকার সময় সেরকম আভিধানিক ছিল না, কিন্তু বর্তমানে দেখবে যে কোনো বইয়েরই তুমি যে কোনো জিনিস তুমি চাইলেই হাতের মুঠোতে পেয়ে যাবে, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তাহলে জ্ঞানের ভান্ডার এখন এই জগৎ, যেটাই চাইবে তোমার হাতের পাশে থাকবে। তাহলে সময় পরিবর্তন হচ্ছে, এগুলো কি খারাপ ছিল? নিশ্চয়ই না। এগুলো কি তোমাকে খারাপ দিকে, না, একদমই না। তাহলে সমাজ আরো নতুন করে আলোকিত হলো, সমাজ আরো একটু এগোলো। বিদ্যাসাগর সেই সময় আসছে আমাদের 19 শতকের জায়গাতে, সময়টা পেরিয়ে গেছে, হ্যাঁ, অনেকটা এগিয়ে গেছে। বিদ্যাসাগর এসে বলছে যে নারীরাও পড়তে পারবে। এটা কি খারাপ ছিল? আগেকার না সময় স্যার। নারীরা পড়তে পারতো না, কিন্তু বিদ্যাসাগর যখন এলো তারা বলছে না, নারীরাও পড়তে পারবে। বিধবা বিবাহ, আগেকার সময় বিধবারা বিবাহ করতে পারতো? না। পারতো না। না। বিধবাদের জীবন নরকের নরকের সমতুল্য ছিল। তারা কম বয়সে বিধবা হয়ে যেত। তাদের যে যৌবন, তাদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে মনের এক একটা ইচ্ছা, সেগুলো কিচ্ছু পূর্ণ হতো না। সমাজ তাকে সাদা শাড়ি পরিয়ে দিত। কেন? কারণ সমাজ এটা খুব ভালো করে জানতো যে একটা পুরুষ একটা মেয়ের দিকে আকৃষ্ট হবেই। আর আগেকার সময় যেহেতু বিধবা খুব কম বয়সে হতো, তাহলে তাদের যে রূপ যৌবন, এবং তারা যদি অলংকারে আরো বেশি করে অলংকৃত হতো, ভালো ভালো শাড়ি পরতো, তাহলে তাদের রূপ ও মাধুর্যটা আরো বেশি গুণে বেড়ে যেত, এবং একটা পুরুষ তার দিকে আকৃষ্ট হতোই। ফলে তারা মনে করতো যে এটা সমাজের বিরুদ্ধ, মানে সমাজ বিরুদ্ধ একটা কাজ হবে, সে কারণে মেয়েদেরকে সাদা শাড়ি পরিয়ে দিল। কিন্তু বিধবারা কি নতুন করে আলো দেখতে পেল না? পেল। যখন 19 শতক এলো, নবজাগরণ হলো, যখন মানুষ বুঝতে পারলো, মানুষ আসল শিক্ষায় শিক্ষিত হলো, তখন বিধবা বিবাহ কি হলো? চালু হলো, তাই না? চালু হয়েছিল। বিধবারা বর্তমানেও বিয়ে করতে পারে। তাহলে বিধবারাও নতুন জীবন পাবে। নবজাগরণ এলো, সময় পরিবর্তন হলো, সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেল। আগেকার সময় কি ছিল? স্বামী মূল্য তো বাবু তুমিও চলো আগুনে,
হ্যাঁ কি হ্যাঁ, না? ওই চিটায় ওকেও পড়ানো হতো তার বউ। সেটা বন্ধ হয়ে গেল, মানুষ বুঝতে পারলো। সব থেকে বড় বিষয়, মানুষ প্রশ্ন করতে শিখলো। হ্যাঁ কি না? তাহলে এত কিছু ঘটছে, তাহলে কি দেশ বদলাচ্ছে, তাই না? হ্যাঁ কি না? সবকিছু ভালো জিনিস, দেখো Yes, সবকিছু ভালো জিনিস। কিন্তু এই আধুনিক শিক্ষায়, এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হতে একটা দল এলো, যেটা হচ্ছে ইয়ং বেঙ্গল, আমাদের নবশিক্ষায় শিক্ষিত ইংরেজি যুবক। ব- ভালো করে একবার কল্পনা করে দেখো তো। মনে করো তোমাদের ক্লাস চলছে, তোমরা ছোট আছো এখন, ধরে নাও ওই 9, 10, 11, 12 সামথিং এরকম পড়ছো আর কি, ধরে নাও তোমাদের ক্লাস চলছে, একটা ছেলে বেশ সুন্দর ইংরেজিতে কথা বলছে। এবার ইংরেজিতে কথা বলছে মানে কি, বর্তমানেও এটা হয়, ইংরেজিতে কথা বলা মানে বিশাল ব্যাপার, তাই না? খুব স্ট্যান্ডার্ড হয় না বর্তমানেও? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখবে yes, sir. দেখবে তাকে সবাই অনুপ্রাণিত করছে, তাকে দারুণ বলছে সবাই, কিন্তু তার মধ্যে কোনো সভ্যতাই নাই। সে মা বাবাকে সম্মান করতে জানে না, সে বাইরে ক্লাসের পরে গিয়ে মদ খায় বন্ধুদের সাথে। কিন্তু সে যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, খুব সুন্দর ইংরেজি বলছে, এটা দেখে সবাই তাকে কি করছে, শাবাশি দিচ্ছে। এবং সাবাসী। আশেপাশে যারা আছে ওকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। তখন দেখবে আমাদের মধ্যে অনেকেই থাকে, আমরা ওকে অন্ধ অনুকরণ করি। সে যেভাবে হাঁটছে আমরাও ওইরকম স্টাইল করার চেষ্টা করি, হ্যাঁ কি না? সে যেভাবে কাশবে আমরাও সেটাকে হ্যাঁ, অনুকরণ করার চেষ্টা করি। দেখবে সে যেরকমটা করবে আমরাও কিন্তু ঠিক সেরকমটাই করার চেষ্টা করি। তো এই ভুলটাই করেছিল 19 শতকের সমাজে কলকাতাবাসী যে সকল ইয়ং বেঙ্গল নব্য যুবক যুবতীরা, তারা এই ভুলটাই করেছিল। পাশ্চাত্য শিক্ষাকে এমনভাবে গ্রহণ করলো তারা, যে পাশ্চাত্য শিক্ষার আসল জিনিসটাকে তো তারা নিলই না। তারা নিল কি না, ওই খারাপ দিকটাকে। খারাপ দিকটা। তারা মদ খাবে, তারা গাঁজা খাবে, তারা মানে মেয়েদেরকে নিয়ে টিটকারি করবে, কিন্তু বাইরে দেখবে বিরাট বড় সাধু, সাধু সাজবে। তার মানে এটা নয় যে ওই কলকাতা শহরে সেই সময় ওই ইয়ং বেঙ্গল দলের সবাই খারাপ ছিল। ওটা একদল যুবক যুবতী আর কি, যেটাকে নিয়ে লেখা হয়েছে। যে আসল কারচুপি কোথায় রয়েছে, এই জায়গাটা এই নাটকের ভিতরে খুব সুন্দরভাবে মাইকেল বাবু দেখিয়েছেন। আমাদের এই নাটকেই দেখবে একটা জায়গা আছে, মেন ক্যারেক্টার কি বললাম, মেন ক্যারেক্টার নবকুমার বাবু। কিভাবে এই নাটকে ভণ্ডামিগুলো দেখানো হয়েছে সেই সময়ের, এই আমাদের এই যারা নব্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত, যারা নিজেদেরকে বিশাল বড় পণ্ডিত ভাবতো আর কি, তাদের হঠাৎ করে মনে করো কোনো একটা সকাল হলো, কোনো একটা আমাদের নব্য শিক্ষায় শিক্ষিত ইংরেজি ছেলে, সে বলছে বলছে সকালে উঠেনি, বাবাকে বলছে, মানে সে কোথাও একটা যাবে আর কি, ঠিক আছে? তাহলে তখন তার বাবা তাকে জিজ্ঞেস করছে, বাবা কোথায় যাচ্ছিস? তখন ছেলে সরাসরি বলে দিল, কোথায় আর যাবো, ওই সামনে একটা কোচিং আছে সেখানে যাচ্ছি আজকে। আমাদের স্যার একটা কিছু একটা করবেন, একটা ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নেবেন, তো আমাকে যেতে হবে। ঠিক আছে? তো এই ক্যারেক্টারটাকে নবকুমার ভেবে নাও, এই ক্যারেক্টারটা অরিজিনাল ক্যারেক্টার। নব কোথাও যাবে, ওর বাবা ওকে জিজ্ঞেস করছে কোথায় যাবে, সে বলছে যাবো একটু জ্ঞান তরঙ্গিনী সভাতে যাব। মানে বাবা আমি জ্ঞান তরঙ্গিনী সভাতে যাচ্ছি। তো জ্ঞান তরঙ্গিনী সভা মানে, তোমরা দেখো এখানে কি তোমরা ভাববে, জ্ঞান তরঙ্গিনী সভা মানে সেখানে বই থাকবে, একটা লাইব্রেরির মতন বিষয় থাকবে, সেখানে পড়াশোনা হবে, আলোচনা হবে, হ্যাঁ কি না? তাই তো? নামটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ স্যার। নামটার মধ্যে একটা আছে না? কিন্তু আসলে এটা জ্ঞান তরঙ্গিনী সভা নয়, ওটা মদ তরঙ্গিনী সভা হওয়া উচিত ছিল। তাহলে বাবা যখনই শুনলো যে হ্যাঁ বাস্তবিক ছেলে তো জ্ঞান তরঙ্গিনী সভা যাবে, তাহলে বাবা ভাবছে বাহ, আমার ছেলে তো বুঝি নিউটন হয়ে যাবে তাহলে। জ্ঞান তরঙ্গিনী সভা যাচ্ছে মানে নিউটন হয়ে যাবে বেটাও। কিন্তু আমরা দেখব যে এই জ্ঞান তরঙ্গিনী যে সভাটা, এটা নামটা শুধুমাত্র ওদের কল্পনাতে আবির্ভূত, নিজের বাবা মাকে ঠকানোর জন্য, যাতে করে নিজের বাবা মা ওর পথে বাধা না হয়। আসলে
আমরা বুঝবো একটু পরে গিয়ে যে ওই জ্ঞান তরঙ্গিনী সভার মধ্যে কোনো লাইব্রেরি নেই, কোনো বই নেই, কোনো কিচ্ছু নেই, সেখানে আছে মদের বোতল। তাহলে সেই জন্য বলছি এই জ্ঞান তরঙ্গিনী সভা মানে এটা ভেবে নিও না যে ওটা একটা লাইব্রেরি, ওখানে আলোচনা চলবে, ওখানে বিদ্যাসাগরের ছবি থাকবে, বঙ্কিমের ছবি থাকবে, কিন্তু যখনই তুমি ওই সভার ভিতরে ঢুকবে তখনই দেখবে এইসব কথা শুনতে পাবে। আরেক গ্লাস, কেউ বলবে নাচটা শুরু হোক, কেউ বলবে এই মাংসটা কোথায় আছে দিয়ে যা। তাহলে এই জ্ঞান তরঙ্গিনী সভাটা আসলে মদ তরঙ্গিনী সভা বা আনন্দ তরঙ্গিনী সভা হওয়া উচিত ছিল। তাহলে এটা কে করছে? এইটা করছে। আর এই মানুষটা কে ছিল? ওই 19 শতকের কলকাতার সমাজের মানে ওই নব্য যুবক যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সে নিজের বাবা মাকে ঠকিয়ে সে একটা ভালো প্রতিষ্ঠায় যাওয়ার জন্য বলে বার হয়ে সে অ্যাকচুয়ালি গেল কোথায়? মদের আড্ডাখানাতে। তাহলে বলো, এটাকে বাবা মাকে ঠকালো না? বলো ঠকালো কি ঠকালো না? হ্যাঁ স্যার। এটা ওয়ান টাইপ অফ একটা ভণ্ডামি ছিল না? অবশ্যই ছিল। তখনকার সময় দেখো, ইংরেজি শিক্ষা আর বাংলা শিক্ষার ভিতরেও একটা বিষয় আমরা লক্ষ্য করব এখানে। মনে করো নবকুমারকে নবকুমারকে কে কে মিউট করো। নবর নব দেখো, নবকুমারকে একজন বলছে একটা জায়গাতে, ওকে একটা ইংলিশে ডায়লগ মারলো, এই লায়ার। লায়ার মানে কি? মিথ্যাবাদী, তাই না? লায়ার মানে হ্যাঁ স্যার। মিথ্যাবাদী। নবকুমার ভয়ঙ্করভাবে রেগে গেছে। কেন? কারণ সে ইংরেজিতে তাকে গালি দিয়েছে এবং সে এটা ভাবছে, মানে আগেকার সময় ওই নব্য শিক্ষায় যারা শিক্ষিত, ইংরেজি শিক্ষায় যারা শিক্ষিত, তাদের চিন্তা ভাবনাটাই পুরো নাটকটাতে আছে। যখনই তাকে বলল লাইয়ার, তখনই সে রেগে গেছে। কেন? কারণ তাকে ইংরেজিতে গালি দিয়েছে এবং সে এটা জানে যে ইংরেজিতে গালি দেওয়া মানে তাকে অসম্মান করা হলো। কিন্তু সে এটা বলছে যে সে যদি বাংলাতে মিথ্যেবাদী বলতো তাহলে সে কোনো রকম রিয়েকশন করতো না। তাহলে আগেকার সময় ডিফারেন্সটা দেখবে। আগেকার সময় ওই 19 শতকের সমাজে যখন এই যে আমাদের ইয়ং বেঙ্গল যে যুবকগুলো আর কি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারা ইংরেজিটাকে অনেক বড় একটা জায়গায় রেখেছিল, বাংলাটাকে তারা ধিক্কার বলে জানাতো। বর্তমানেও দেখবে বাংলা নিয়ে পড়ি যদি কাউকে বলো না, সে হ্যাঁ বাংলা নিয়ে পড়ি, সে নিজেই জানে না হ্যাঁ স্যার। নাক হ্যাঁ করছে। স্যার, আমাদেরকেই বলে তো ঠিক সবাই, আছে, ও বাংলা অনার্স। ওগুলো কোনো কথা না। বাংলা এমন একটা জিনিস, বাংলার সোহাগ সেই করতে পারে যার হৃদয়ের ভিতরে সোহাগ নামক শব্দটা থাকে। ঠিক আছে, বাংলা কোনো অঙ্ক নয়। আর বাংলার মতন জটিল সাবজেক্ট এই পৃথিবীতে নেই। জিজ্ঞেস করবে কাউকে সব থেকে কঠিন সাবজেক্ট কি, সবাই বলো বাংলা। কেউ অঙ্ক ইংরেজি বলবে না। লক্ষ্য করে দেখবে, কোশ্চেন করে দেখবে কাউকে একবার। ঠিক আছে, ওরা বলবে সব থেকে কঠিন সাবজেক্ট বাংলা, আর তারপর বাংলা শুনলেও ছিছি করবে। ঠিক আছে, এগুলো কোনো কথার মধ্যে পড়ে? বাংলা শুনে না বুঝতে হবে। ঠিক না? এরপরে দেখবে এই নাটকে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে ইয়ং বেঙ্গলের যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত যে যুবক যুবতী, তারা আসলে কি করবে? বড় বড় সভায় যাবে, ডায়লগ মারবে, আমরা সমাজ বদলাবো, নারীদের স্বাধীনতা দেব, আমরা দেশকে ইংল্যান্ড বানিয়ে দেব, প্রত্যেকটা মানুষকে চাঁদে গিয়ে প্রেম করার সুযোগ করে দেব। বিরাট বড় বড় ডায়লগ, শুনতে তো দারুণ লাগবে। কিন্তু বক্তৃতা শেষ হওয়ার পরে যখন ওরা যাবে, বার হবে, তখন তারা ওই কোথায় গিয়ে উঠবে? ওদের এই ভাটিখানায়। এই ভাটিখানাটার নাম কি? জ্ঞান তরঙ্গিনী সভা। সেখানে গিয়ে বলবে, এই আর এক বোতল নিয়ে এসো ওইদিকে বাবু, এই আজকে মেয়েটা ওই মেয়েটা এলো না কেন, নিয়ে এসো ওকে, এই নাচো। তাহলে ভালো করে দেখো, মুখে ওদের সমাজ সংস্কারমূলক কথা, কিন্তু হাতে ওদের গ্লাস। বৈপরীত্যটা দেখতে পাচ্ছ তোমরা? বলো, বৈপরীত্যটা দেখতে পাচ্ছ? একটা জিনিস এবং আর একটা জিনিস। এই যে এত কিছু ভণ্ডামি, এত কিছু গোঁড়ামি আগেকার সময় যে চলতো, এইগুলো কে দেখছে খুব কাছের থেকে? মাইকেল মধুসূদন দত্ত। সেইগুলোকে দেখে নিয়ে সে এই নাটকটা লিখছে, একেই কি বলে সভ্যতা। তবে একটা জিনিস এখানে বলে রাখি, এত কিছু যে কথা বললাম,
তার মানে এটা নয় কিন্তু যে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিক্ষা, নারী শিক্ষা বা আধুনিকতার বিরোধী করেছিল বা বিরোধিতা করেছিল। সে কিন্তু কোনো রকমভাবে নারী শিক্ষা, আধুনিকতার বিরোধিতা করেনি। ভণ্ডামির বিরোধী ঠিক আছে? করেছেন। ওই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা এই সব বেহেল্লিক করত, তাদের বিরোধিতা করেছে। কারণ মনে রাখবে, তিনি নিজেও ইংরেজি শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। তিনি ব্যঙ্গ করেছেন এই নাটকে সেই সকল মানুষদের যারা ভেবেছিল এই জিনিসটা যে ইংরেজি বললেই সভ্য, মদ খেলেই আধুনিক, আর নিজের সংস্কৃতিকে অপমান করতে পারলেই প্রগতিশীল, মানে তুমি উন্নতিশীল। এদের বিরুদ্ধে সে কথাটা বলেছে। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কাছে যেহেতু কোশ্চেন মার্কটা ফেলে দিয়েছে, ওই যে জনা যেমন কোশ্চেন মার্কটা ফেললো, জনার কাছে ক্ষত্রিয় ধর্ম কি সেটা সে তো বলে দিল কোশ্চেন মার্কের মাধ্যমে, পজিটিভটা, হ্যাঁ কি না? আর নীলোদ্ধর যে ভুল করছে সেটাও কোশ্চেন মার্কের মাধ্যমে ফেলে দিল। তাহলে এই যে কোশ্চেন মার্কটা ফেলেছে, তার মানে এটাই যে মাইকেল মধুসূদন দত্তের কাছে প্রকৃত সভ্যতা ছিল এটাই যে শিক্ষা, মানবিকতা, নৈতিকতা, আত্মসংযম এবং সৎ চরিত্র। সে কারণেই এই নাটকের যে শেষের যে প্রশ্নটা, এই প্রশ্নটা বিশাল বড় প্রাসঙ্গিক বর্তমানে। আর এই সূত্রে এই নাটকের নামকরণের যে সার্থকতা সেটা একদম যথার্থ। যে কেই কি বলে সভ্যতা, নবকুমার যে সকল কাজগুলো করছে সেগুলো কি আদৌ সভ্যতা? এখনো তো নাটকের ভিতরে ঢুকিয়েনি, কিন্তু তোমরা বলে দেবে সে যে কাজটা করছে সেটা কি সভ্যতার মধ্যে পড়ে? বলো না না পড়ে না। তাহলে এই কোশ্চেন মার্কটা প্রাসঙ্গিক নয়? বলো, জোনার কোশ্চেন মার্কটা প্রাসঙ্গিক ছিল না? হ্যাঁ স্যার জোনার ছিল। কোশ্চেন মার্ক যদি প্রাসঙ্গিক হয় তাহলে মাইকেল বাবুর কোশ্চেন মার্কও প্রাসঙ্গিক, হ্যাঁ কি না? কারণ মাইকেল বাবুর কাছে প্রকৃত সভ্যতা হচ্ছে সেটাই, যেটা শিক্ষা, মানবিকতা, আত্মসংযম, নৈতিকতা, মানে নৈতিকতা, সৎ চরিত্রের মানুষ হবে তুমি, তুমি সম্মান করবে সবাইকে, ঠিক না? তুমি হৃদয় দরদি হবে। ওকে, তাহলে বোঝা গেল কি কারণে লেখা হয়েছে এই নাটক বা এই প্রহসন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। বলো, এত কিছু বললাম এতক্ষণ হলো, বিরক্ত তিরক্ত লাগেনি তো তোমাদের? না না স্যার না স্যার। তাহলে বলো আজকে শুরু করব নাটক লাইন ধরে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। স্যার শুরু করুন একটু। তাহলে আজকে আমরা যতটা পারি আমরা ততটা শুরু করে দিই হালকা করে, ঠিক আছে? অনেকটাই হলো। হ্যাঁ স্যার। চলো তাহলে দেখো কি রয়েছে প্রথম অঙ্ক। প্রথমে বলো যে এখানে এই নাটকে কতগুলো অঙ্ক, কতগুলো গর্ভাঙ্ক আছে? দুটি দুটো অঙ্ক অঙ্ক, চারটে গর্ভাঙ্ক। গুড, মানে প্রথম অঙ্কে কটা গর্ভাঙ্ক রয়েছে? দুটো দুটি গর্ভাঙ্ক। দুটো। আর পরবর্তীতে দুটি দুটো দুটো। ঠিক আছে, প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে একটা আলাদা কাহিনী থাকবে, প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে একটা আলাদা প্লট থাকবে বা কাহিনী থাকবে, এরকম করে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা প্রথম অঙ্কে প্রথম গর্ভাঙ্ক এটা কোথায় শুরু হচ্ছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে যে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক যেখানে শুরু হচ্ছে সেই স্থানটার নাম কি? সেই স্থানটা কোথায় না? নবকুমার বাবুর গৃহ। নবকুমারের বাবুর বাড়িতে। নবকুমার বাবুর গৃহ। এই নবকুমার হচ্ছে একজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত কে একজন ভণ্ড চরিত্র আর কি, ঠিক আছে? মানে শিক্ষিত ব্যক্তি, ঠিক আছে, কিন্তু মাইকেল বাবুর কাছে একজন বিরাট বড় ভণ্ডামি ব্যক্তি আর কি, ঠিক আছে? তো এই যে নবকুমার বাবুর গৃহ, সেই গৃহ, এই গৃহ থেকে কে আছে না? নবকুমার এবং কালীনাথ বাবু। ভালো করে দেখো, নবকুমার এবং কালীনাথ বাবু এই গৃহের ভিতরে আছে। আসীন মানে হচ্ছে অবস্থিত, মানে এটা গৃহ। বলো। স্যার লেখক সবসময় মূল চরিত্রকে পজিটিভ ভাবে দেখায়, কিন্তু এখানে মধুসূদন কেন মানে উনি কেন নেগেটিভ ভাবে দেখাচ্ছেন? ওটাই তো প্রহসন রে প্রীতি। প্রহসন আমি তোমাকে কি বললাম? এ হচ্ছে নবকুমার হচ্ছে কে বলতো?
ওই 19 শতকের ইংরেজি শিক্ষায় শিক্ষিত সেই ব্যক্তি যিনি মুখে সমাজ সংস্কারকমূলক কথা বলে আর হাতে সে মদের গ্লাস নেই, মুখে সে নারীবাদী কথা বলে এবং সে আড়ালে নারীদেরকে অসম্মান করে। ব্যাপারটা বুঝতে পারছো? সে কারণেই তো ক্যারেক্টারটাকে সে কি করেছে এখানে, সেই যে ক্যারেক্টার এই যে জ্ঞান তরঙ্গিনী সভাটা যারা প্রতিষ্ঠা করেছে তাদের হচ্ছে মূল ম্যান ভিলেন হচ্ছে এ। তাদের মানে বলেন না প্রত্যেকটা দেখবে ডিপার্টমেন্টের একজন করে হেড থাকে, হ্যাঁ কিনা হেড থাকে। তো তোমাদেরকে হ্যাঁ আমি পড়াইনি জ্ঞান তরঙ্গিনী সভাটা কি একটা ভালো জায়গা ছিল নাকি মদখানার আড্ডাখানা? ভালো ছিল না। মদখানার ভালো ছিল না। এটার হেড ছিল নবকুমার, ঠিক আছে? এটার হেড ছিল নবকুমার। এই নবকুমার ক্যারেক্টারের মধ্য দিয়ে 19 শতকের যে সকল ভণ্ডামি টন্ডামি রয়েছে সেইগুলোকে দেখানো হয়েছে। ব্যাপারটা বুঝলে? যে একটা মানে স্যার প্রহসনে চরিত্রকে মানে মূল চরিত্রকে নেগেটিভ ভাবে মানে একদম সেটাকে দেখান। একদম অতিরঞ্জিত করে দেখাবে। অতিরঞ্জিত মানে অনেক তার ক্যারেক্টারটাকে হয় অনেক নামিয়ে দেখাতে পারে, না হয় অনেক উঁচু করে দেখাতে পারে। ব্যাপারটা বুঝতে পারলে? দুটো জিনিস হয়। তো হ্যাঁ এখানে বুঝেছি। ডাউন করে দেখানো হয়েছে। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ ওকে। নবকুমার, কালীনাথ বাবু আসীন। আসীন মানে হচ্ছে অবস্থিত। কোথায় এই দুজন আসীন? ওই নবকুমার বাবুর নবকুমারের গৃহে। নবকুমারের বাড়িতে। গৃহে। তাহলে এখন একটা পরিবেশ কল্পনা করো। এই নবকুমার এবং কালীনাথ কি দুজন বন্ধু? ঠিক বন্ধু। আছে, দুজন বিরাট বড় বন্ধু। এরা কোথায় যায়? এরা দুজনেই কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তাই তো? দুজনেই। ওকে। হ্যাঁ স্যার। তাহলে এরা এরা কি করে না নিজের বাড়ির লোককে ভুলভাল বলে তারা কোথায় যায়? ওই কোন সভায় যায়? নামটা কি? জ্ঞান জ্ঞান তরঙ্গিনী সভা। তরঙ্গিনী সভা। সেখানে গিয়ে কি করে তারা মদ খায়, তাই তো? মদ আড্ডা খায়। মারে, আনন্দ করে, উল্লাস করে। তো এরপরে মনে করো নবকুমার সে ততক্ষণ পর্যন্ত যেতে পারে যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির কর্তা কেউ থাকে না, মানে বাড়ির বড় লোক গার্জেন থাকে না আর কি। তো ওর বাবাই হচ্ছে ওর গার্জেন। তো ওর বাবা একটু বাইরে গেছিল। তাহলে আমাদেরও দেখবে আমাদের বাবা টাবা যখন বাড়িতে থাকে না তখন আমরা বিন্দাস মাকে তো ইজিলি বুঝিয়ে নিতে পারি, হ্যাঁ কি না? বিন্দাস আমরা বেরিয়ে যাই বাড়ি থেকে, বেরিয়ে যাই তো, বিন্দাস বেরিয়ে যাই, হ্যাঁ কোনো অসুবিধে নেই। কিন্তু বাবা যদি চলে আসে তখন কিন্তু আমরা বিরাট সতর্ক। আর আগেকার সময় কি হতো না, বাবারা কি করতো, তারা নিজের ছেলে মেয়েদেরকে প্রচুর শাসন করতো। এখানে যাওয়া যাবে না, প্রচুর কড়া নজর রাখতো। 10 মিনিট যদি চোখে বা 5 মিনিট যদি চোখে দেখতে না পেতো তাহলে ওর খোঁজ চলতো, কোথায় আছে ডেকে নিয়ে আয়, হ্যাঁ কি না? তো তাহলে ঘটনাচক্র হয়েছেটা কি, যে নববাবুর এর বাবা বিরাট বড় একজন ভক্তিপরায়ণ ব্যক্তি, বৈষ্ণব ধর্মে দীক্ষিত আর কি, বিরাট বড় একজন বৈষ্ণব, ঠিক আছে? তোর বাবা গেছে কোথায়? বৃন্দাবনে। খুব ভালো করে মনে রাখবে, নববাবুর বাবা কোথায় গেছে? বৃন্দাবনে। বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে তোমরা যদি বৃন্দাবন যাও সবসময় কি বৃন্দাবনে যাবে? সবসময় কি থাকবে সেখানে? থাকবে না, বাড়ি তো ফিরে আসবেই। হ্যাঁ স্যার। তো এরপরে যখন ছিল না নববাবুর মানে নবর বাবা যখন ছিল না, তাহলে নববাবুর পুরা একদম মঞ্জে করে উড়ু উড়ু, তাই না? সে একদম পুরো ডানা মেলে ফুরুত করে চলে গেলো জ্ঞান তরঙ্গিনী সবাই, পুরো গ্লাস টলকে নিয়ে বাড়ি চলে এলো, হ্যাঁ কি না? চলে এলো। এই স্বাধীনতাটা ছিল তার, কারণ তাকে আটকানোর মতো তখন কেউ নেই। এখন ঘটনাটা হলো হঠাৎ করে ওর বন্ধু কালীনাথ শুনতে পেয়েছে যে এই নববাবুর বাবা বাড়ি চলে এসেছে। তাহলে যখনই নববাবুর বাবা বাড়ি চলে আসবে তখন কালীনাথের হৃদয়ের মধ্যে একটা বোম ব্লাস্ট হবে। হ্যাঁ, তাহলে যদি ওর বাবা যদি চলে আসে তাহলে ওর বাবা তো ওকে প্রচুর মানে কঠিনভাবে রাখে। তাহলে কঠিনভাবে যদি রাখে ওকে, তো বিশাল কড়া নজরদারি তার উপর চলে। তাহলে সে তো আর জ্ঞান তরঙ্গিনী সবাই আসতে পারবে না, ঠিক না? তো চলে এসেছে, বাড়ি চলে এসেছে। কার বাবা? নবকুমারের বাবা বাড়ি চলে এসেছে। এরপরে সে বাড়িতে এসে রেস্ট করছে। এইরকম সময়ে মানে কালীনাথ নববাবুর ঘরে এসেছে। এরপর ওইখানে যে কথোপকথনটা, সেখানে সেই কথোপকথনটাই প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে দেখানো হয়েছে। কালীনাথ এইটা শুনে গেছে বা জেনে গেছে। কালীনাথ তখন বলছে, হ্যাঁ বলো কি বলো? তখন নব বলছে, নব মানে নবকুমার, ঠিক আছে, আর কালী মানে কালীনাথ, ঠিক আছে। নব বলছে, আর ভাই বলবো কি, কর্তা এতদিন পর বৃন্দাবন হতে ফিরে এসেছেন।
এখন আমার বাড়ি থেকে বেরোনো ভার। ব্যাপারটা বুঝতে পারলে? মানে অলরেডি বুঝে গেছো হ্যাঁ তোমরা। সে বলছে, হ্যাঁ বলো কি তুমি, হ্যাঁ এই তো বিরাট বড় ঘটনা হয়ে গেছে। আর বলছে, বলবো কি রে ভাই, বলার তো কিছু নেই। বলছে, বাবা এখন বৃন্দাবন থেকে বাড়ি চলে এসেছে, আর জানিস এই বাবা যদি আসে তাহলে আর আমি কিন্তু আর বাড়ি থেকে বেরোতে পারবো না। আমার বাপ ভাই বিরাট বড় কঠিন একজন ব্যক্তি, ধর্মপরায়ণ একজন ব্যক্তি। 5 মিনিট যদি চোখের আড়াল হয়ে যায় না, তাহলে "এ কোথায় গেলি রে নুনু" করে ডাকতে শুরু করে দেবে। এখন কিন্তু আমার আর বাড়ি থেকে বেরোনো ভার, আমি কিন্তু বিরাট বড় বিপদে পড়ে গেছি। তখন কালীনাথ এই কথা, কি সর্বনাশ! তবে এখন এর উপায় কি? কালীনাথ খুব ভালো করে জানে এটা। কি সর্বনাশ বলছে, মানে এই তো বিরাট বড় সর্বনাশের ব্যাপার। মানেটা কি? কালীনাথ তো ওর বন্ধু, তাই না? হ্যাঁ কি না, ওর বন্ধু তো। কালীনাথ তো জানে যে হ্যাঁ এই হচ্ছে আমাদের মূল মূল ক্যারেক্টার, এই হচ্ছে আমাদের ওই মানে জ্ঞান তরঙ্গিনী সবার হেড। এই সভাটাকে টাকা পয়সা দিয়ে সব থেকে বেশি হেল্প করে নবকুমার। এবার নবকুমারে যদি না যায়, তাহলে ওই যে যারা নাচে, এই যে ব্র্যান্ডি আসে, মদ আসে, এগুলো টাকা পয়সা পাবে কোথা থেকে? এই বুঝি কি সর্বনাশ, তাহলে তো আনন্দ টানন্দ আর হবে না জ্ঞান তরঙ্গিনী সভাতে। তাহলে সেই সঙ্গে তাড়াতাড়ি বলছে, তবে এর উপায় কি? আমরা বলি, দেখো কোথাও আমরা যদি যেতে চাই, আর যদি আমাদের বাড়ি থেকে একটা মানে ইয়ে আসে আর কি, বাধা আসে, তখন আমরা বন্ধুরা বলে না, কিছু একটা উপায় বার করে রে সিচুয়েশন হ্যান্ডেল করার মতো। হয় হয় কি না, এরকম করি তো আমরা। তো ঠিক সেরকম একটা জায়গা বলছি, কি সর্বনাশ, আর এবার বিরাট বড় ব্যাপার যে, তবে এখন উপায় কি? জিজ্ঞেস করছে কাকে? কালীনাথ জিজ্ঞেস করছে। তবে এখন এর উপায় কি? কিসের উপায়? এই যে এখন আমার বাড়ি থেকে বেরোনো ভার, মানে নববাবুর বাবা এসে গেছে, সেই কারণে নববাবুর বাড়ি থেকে বেরোনো ভার, এইটা কালীনাথ শুনেই বলছে বিরাট বড় ব্যাপার হয়ে গেছে, কি সর্বনাশ। বলছে, তাহলে এখন এর একটা উপায় কি? উপায়টা কি হবে? তখন নব বলছে, আর উপায় কি, সভাটা দেখছি এভলিশ করতে হলো। সভাটা মানেই কোনটার কথা বলা হয়েছে রে? জ্ঞান তো জ্ঞান তরঙ্গিনী সভা। এখানে কি হয়? আনন্দ হয়, এখানে মদ ফুর্তি খায়। হয়, মদটা এখানে ফুর্তি হয়, ঠিক না? মদ খেয়ে দুটো ইংরেজি কথা বলে নিজেদেরকে বিরাট বড় ষাঁড় ভাবে এরা, ঠিক না? বলছে, আর উপায় কি? সে ডাইরেক্ট বলছে, আর উপায় কি, সভাটা দেখছি এবলিশ করতে হলো। এবলিশ মানে হচ্ছে তুলে দেওয়া, উঠিয়ে দেওয়া, রহিত করে দেওয়া, ঠিক আছে? মানে এ এখন কি ভাবছে, সভাটা যে সভার, এই যে জ্ঞান তরঙ্গিনী সভা, এই জ্ঞান তরঙ্গিনী সভার হেডকে নবকুমার। নবকুমার ওকে, তাহলে নবকুমার তো জানে যে ওর বাবা যখন চলে এসছে, তাহলে আর আমি তো আর যেতে পারবো না জ্ঞান তরঙ্গিনী সভাতে, কারণ 5 মিনিট যদি দেখতে না পাই, তাহলে তার উপর কি হবে? ডাকাডাকি শুরু হয়ে যাবে। এবার হঠাৎ করে যদি ওর বাবা খুঁজে খুঁজে জ্ঞান তরঙ্গিনী সভাতে চলে যায়, তাহলে ওর অবস্থাটা কি হবে বুঝতে পারছো? হ্যাঁ কি না, বেধড়ক মার। তাহলে শেষ আর উপায় কি? বলছে, তাহলে আর উপায় কি? আর উপায়ের কিছুই নাই। বলছে, সভাটাকে তাহলে তুলে দিতে হবে এবারে, আর তো উপায় কিছু নয়। এবার এই কথাটা যখনই বলবে, পুরো মনে করো আনন্দের জায়গাটা যখন চলে যাবে, তখন ওই কালীনাথের হৃদয়ের ভিতরে যেমন একটা পাথর পড়বে, সে অসুখী একজন কবিতার অপেক্ষারত মেয়েটার মতো। একদম মানে মাথার উপর এটা যেন বজ্রাঘাত পড়ে গেছে। কালীনাথ এই কথাটা শুনে বলছে, হ্যাঁ কি বলছো তুমি, উঠিয়ে দেবে মানেটা কি? বলছে, হ্যাঁ বাহ। বলছে, তুমি পাগল হলে নাকি, কি সব কথাবার্তা বলছো, যে তো পাগল টাগল হলে নাকি, সবাটাকে উঠিয়ে দেবে? এত কষ্ট করে আমরা সবাটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি, স্টাবলিশড করেছি এত কষ্ট করে, তুমি উঠিয়ে দেবে সেটাকে? এই ধরনের কথাবার্তা হলো, পাগল নাকি তুমি? এমন সভা কি কেউ কখনো এবলিশ করে থাকে? মানে কি এবলিশ মানে কি? এবলিশ মানে কি উঠিয়ে দেওয়া। এমন সভা কি কেউ কখনো দেওয়া। তুলে তুলে দেয়? এই সভাতে কি হয়? এত আনন্দ হয়, এত ফুর্তি হয়, এত মজা হয়। জ্ঞান তরঙ্গিনী সভা, তাই না? এইটা কি কখনো তুলে দিতে হয়? তারপরে দেখো কি ধরনের উপমা ব্যবহার করেছে, ভালো করে মনে রাখবে। এটা কিন্তু প্রশ্ন আছে। এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে, এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত? মানে বুঝতে পারছো কি ধরনের ধুরন্ধর ব্যক্তি? এই জন্য বলে সঙ্গ দোষে লোহা ভাসে, ঠিক আছে? বুঝতে পারছো? এত হ্যাঁ তুফানে স্যার নৌকা বাঁচিয়ে এনে, এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে, মানে খুব কষ্ট করে তারা এই জ্ঞান তরঙ্গিনী সভাটাকে এস্টাবলিশ করেছে। এবং এখন যখন ওদের আড্ডাখানা বেড়ে গেছে, ওদের এখন জমজমাটি ভাব হচ্ছে, সেই তখন তাকে তুলে দেওয়ার কথা বলছো? মনে করো একজন নাবিক, নাবিক কি করে? নৌকা চালায়, তাই তো? নৌকা চালায়, বা নৌকা একজন মাঝি নৌকা চালায়। এরপরে প্রচুর তুফান উঠেছে, সেই সময় সে বহু কষ্টে তার নৌকাটাকে বাঁচিয়ে, নিজে বেঁচে সে তার নৌকাটাকে ঘাটে নিয়ে, প্রায় ঘাটের কাছাকাছি নিয়ে এলো, ঠিক আছে? তারপরে সে কি আর, তারপর সে যদি হাল ছেড়ে দেয় তাহলে হবে? মনে করো তুমি
50 কিলোমিটার দৌড়াবে, তার মধ্যে তুমি 45 কিলোমিটার দৌড়ে ফেলেছো। এত দূর আসার পরে তুমি কি আর 5 কিলোমিটার দৌড়াবে না? উচিত হবে ছেড়ে দেওয়া? বলো উচিত হবে? উচিত হবে না। না তাহলে স্যার। বলছে একজন নাবিক, একজন মাঝি এত কষ্ট করে নৌকা বাঁচিয়ে আনার পর সে যদি ঘাটে এসে হাল ছেড়ে দেই, তাহলে সেটা কি উচিত? এখানে কালীনাথ বলছে, হ্যাঁ, বলছে তুমি পাগল টাগল হলে নাকি? যে সভা আমরা এত কষ্ট করে টাকা মাকা জমিয়ে চাঁদা মাদা করে আমরা এই সভাটাকে প্রতিষ্ঠা করলাম, তারপরে যখন সভাটা প্রতিষ্ঠিত হলো, যখন আনন্দ মদ ধদ আমাদের সব কিছু চলতে লাগলো, এখন তুমি বলছো এটাকে তুলে দেবো? তুই পাগল টাগল হলে নাকি? দেখুন এখানে কি বলছে, যখন আমাদের সাবস্ক্রিপশন লিস্ট অতি পুয়ার ছিল, তখন আমরা নিজে থেকে টাকা দিয়ে সভাটি সেভ করেছিলাম। এখন তুমি এরকম কথা বলছো? সাবস্ক্রিপশন লিস্ট মানে কি বলো তো? হুম, সাবস্ক্রিপশন লিস্ট মানে মানে হচ্ছে, সদস্য। হ্যাঁ, মানে মানে কতজন সদস্য। ছিল ওইটার লিস্ট? না না ওই রকমটা হবে না। মানে দেখো, যখন আমাদের সাবস্ক্রিপশন লিস্ট, মানে সাবস্ক্রিপশন মানে এখানে হচ্ছে চাঁদা, ঠিক আছে? মানে চাঁদা দেওয়ার যে লিস্ট সেটা অতি পুয়োর ছিল। মানে প্রথম প্রথম এরা নিজেরাই তো এস্টাবলিশ করেছে, তাহলে একটা সভাকে তুমি চালানোর জন্য সেখানে নর্তকী আসবে। ভালো করে দেখো, গাইছে গায়ক, নাচিছে নর্তকী, হ্যাঁ কি না? মনে পড়ে সভা? মনে পড়ে সভা, রাজার সভা? হ্যাঁ স্যার। তো একটা সভাকে চালানোর জন্য বহু কিছু আয়োজন তো প্রয়োজন হয়, হ্যাঁ কি না? নাহলে তুমি চলে যাবে দুটো ছেলে সেখানে গিয়ে হবে? হবে না তো, হবে না। না। তাহলে একটা সভাকে চালানোর জন্য যথেষ্ট টাকার প্রয়োজন হয়। তাহলে এখন টাকা এরা দুইজনে দিলে হবে? এবারে দুইজনে মিলে কি আড্ডা মারা যায়? তাহলে নিশ্চয়ই আরও আছে। জ্ঞান তরঙ্গিনী এই সভার বাবুগুলাকে, এখানে নামটা আমি তোমাদেরকে বলেছি, ভালো করে দেখো, চৈতন্য, শিবু, বলাই, মহেশ, এগুলো কি? এগুলো ওদের এক একজন ব্যক্তি। বাবু তাহলে তো। সাবস্ক্রিপশন লিস্ট মানে হচ্ছে চাঁদা আদায় করার যে লিস্ট। বলছে আমাদের যখন এই সভাটা আমরা সেই তখন শুরু করেছিলাম যখন আমাদের সাবস্ক্রিপশন লিস্ট পুয়োর ছিল। পুয়োর মানে কি? গরিব এমনিতে, মানে কম ছিল। হ্যাঁ স্যার। মানে যখন আমরা ঠিকঠাকভাবে খুব কষ্ট করে আমরা এই সভাটাকে বাঁচি, দেখো তখন আমরা নিজে থেকে টাকা দিয়ে সভাটি সেভ করেছিলাম। বলছে আমাদের কাছে যখন সেরকম কিছু অর্থ ব্যয় করার জায়গা ছিল না, সেরকম কিছু ছিল না আমাদের হাতে, তবুও কিন্তু আমরা সভাটাকে কি করেছিলাম? নিজে থেকে টাকা দিয়ে সভাটিকে সেভ করেছিলাম। মানে হয়তো এমন একটা সময় এসেছিল তাদের, যখন তাদের টালমাটাল অবস্থা চলছিল, ঠিক আছে, সদস্য সংখ্যা কম ছিল, সেই সময় তারা কি করেছিল? এই সভাটাকে কি করেছিল? নিজের থেকে টাকা দিয়ে, বলো, সেভ সেভ করেছিল। তৈরি তারা করে। সেভ করেছিল। আলটিমেটলি ঘটনাটা কি হলো বলো তো? আলটিমেটলি ঘটনাটা হচ্ছে এইরকম একটা ব্যাপার, যে এই সভাটাকে তারা কোনো রকম ভাবেই কি করতে দেবে না, যেতে দেবে না। সে কারণে তারা এরকম একটা ব্যাপার করেছিল। সেটাকে তুলনা করেছে কার সাথে? যে একজন নৌকা, একজন মাঝির সাথে। সে কত কষ্ট করে ঘাটে নিয়ে আসার পরে সে কি হাল ছেড়ে দেয় কখনো? তাহলে বলছে আমরা এত কষ্ট করে সভাটাকে আমরা সেভ করেছি, বাঁচিয়েছি, আর যখন আমাদের আনন্দ আয়োজন করার সময়, সেই সময় তুমি এসে নিয়ে এখানে তুমি এরকম করছো। তাহলে এখানে কালীনাথ কি করছে? সভাটা বন্ধ যাতে না করে তার প্রতিবাদ করছে, তাই না? কে বলেছে সভা বন্ধ করে দেবো? নবকুমার। নবকুমার। তাই না? কারণ এখানে একটা সমাজ চিত্র ফুটে উঠেছে। সেটা হচ্ছে কি, যে নব্য শিক্ষিত যুবকদের কাছে আমোদ প্রমোদের আড্ডাটাই ছিল কি তাদের প্রধান জীবন দর্শন, যেটা তারা কোনো রকম ভাবে ছাড়তে চায় না। এবং এই সভাটাকে তারা খুব কষ্ট করে স্টাবলিশ করেছে। তাহলে এত কষ্ট করে স্টাবলিশ করার পরে এখন যখন সবকিছুই পাওয়া যাচ্ছে, হ্যাঁ, নৌকা যখন ঘাটে এসে গেছে, আর তারপরে তুমি যদি বলো বাবা আমি তুলে দেবো, তাহলে তো সেটা হয় না। বলো সেটা কি চলে? বলো তো আমাকে, বলে ফেলো। না। সেটা না। কখনো চলে না। তো এই জায়গাটা হচ্ছে এইটা। বলছে আমাদের যখন সাবস্ক্রিপশন অতি প্রিয় ছিল, বলছে সেই তখন আমরা এত কষ্ট করে সেভ করেছি, আর তুমি আমাকে এখন কি বলছো এবলিশ করতে? এটা কি মেনে নেওয়া যায়? এটা কখনো মেনে নেওয়া যায় না। ব্যাপারটা বুঝতে পারলে? ক্লিয়ার হ্যাঁ স্যার, হয়েছে বুঝছি। বিষয়টা? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। এই যে সাবস্ক্রিপশন লিস্ট, এই জায়গাটা আমি বলে রাখি, সাইডে তোমরা খাতাতে লিখে রাখতে পারো, ঠিক আছে? আমার মনে হচ্ছে এই জায়গাটাতে তোমাদের ডাউট থাকলেও থাকতে পারে। তো সাবস্ক্রিপশন লিস্ট মানে হচ্ছে কি বলতো?
আর্থিক অবস্থা, সভার আর্থিক অবস্থা, ঠিক আছে? সভার আর্থিক অবস্থা মানে ওদের আর্থিক অবস্থা যখন খুব বেশি পুয়ার ছিল, তখন সবাই মিলে ওরা টাকা মাকা দিয়ে কি করেছিল, সভাটিকে সেভ করেছিল। ভালো করে দেখো, তখন আমরা নিজের থেকে টাকা দিয়ে সভাটি সেভ করেছিলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? কি বললাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ক্লিয়ার। ওকে। এরপরে তখন নব নব কি বলছে দেখো, এই জিনিসটা কালীনাথ কি করলো, কালীনাথ এখানে বিরোধিতা করলো যে হ্যাঁ তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারো না, কখনোই বলতে পারো না, যে এরকম তুলে দেওয়ার ব্যাপারটা এখানে আসবে না। কেন বলছো তুমি, এত কষ্ট করে আমরা স্টাবলিশ করেছি, সেভ করেছি জ্ঞান তরঙ্গিনী সভাকে, তারপরে তুমি তুলে দেওয়ার কথা বলছো? হবে না এরকম। তখন নবকুমার বলছে আরে ওসব কি আমি আর জানি নে, বলছে ওগুলো কি আমি আর জানি নে, বল যে তুমি আমাকে আবার নতুন করে বলতে এলে, বলছে ওগুলো কি আমি জানি নে, বলো কষ্ট করে সেভ করেছি, এই করেছি, হাই করেছি, আমি তো সবেই জানি। বলছে তা আমি কি ভাই সাধ করে সভা মানে উঠিয়ে দিতে চাচ্ছি? বলছে আমি কি সাধ করে উঠিয়ে দিতে চাচ্ছি, কিন্তু করি কি, কর্তা এখন কেমন হয়েছেন যে 10 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হয় তাহলে তখনই তত্ত্ব করেন। তা ভাই আমার কি আর এখন সবাই অ্যাটেন্ড দেওয়ার উপায় আছে? ভালো করে দেখো, দীর্ঘ নিঃশ্বাস। তাহলে এ বলছে ভাই তুমি আমাকে কি সব কথা শোনাচ্ছ, বলছে এগুলো আমি জানবো না, তুমি আমাকে আবার এগুলো শোনাচ্ছ, আমি তো এগুলো সবেই জানি। বলছে আমি কি সাধ করে উঠিয়ে দিতে চাচ্ছি বলো? হুম, আমি তো সাধ করে উঠিয়ে দিতে চাচ্ছি না, কারণ আমি জানি আমি আর সেখানে যেতে পারবো না। কর্তা এখন এমন হয়েছে, বৃন্দাবন থেকে আসার পরে এত বেশি কঠোর হয়ে গেছে, আমি যদি 10 মিনিট বাড়ি থেকে বার হয়ে যাই তাহলেই সে আমাকে তত্ত্ব করেন। এখানে তত্ত্ব মানে কি, বিভিন্ন ধরনের প্রশ্ন টশ্ন করেন, তখনই তত্ত্ব করেন, বা বিভিন্ন তত্ত্ব মানে খোঁজ করা আর কি, সরি, তাহলে তখনই খোঁজ করেন। তাহলে এরপরে বলো 5 মিনিটে ওদের আনন্দ হবে সম্ভব? না ওদের মদের প্যাকটা বানাতেই তো 5 মিনিট চলে যাবে। তা ভাই, স্যার কর্তা মানে তার বাবা। হ্যাঁ কর্তা মানে এখানে তার বাবা, গৃহের কর্তা আর কি, ঠিক আছে? তা ভাই আমার কি আর এখন সভায় অ্যাটেন্ড দেবার উপায় আছে? তাহলে বলো, বলছে তাহলে কি আমার সভায় অ্যাটেন্ড দেবার উপায় আছে? কোনো রকমে নেই। এবারে মনে করো তোমাকে 5 মিনিট 10 মিনিট পরে পরে তোমার বাবা যদি খোঁজ নেই, তাহলে তোমার কোথাও বেরোবার জো থাকবে? সত্যি করে বলো তো, তার উপর আবার না এরকম স্যার, জায়গা না যেখানে তুমি স্যার, একটা আংবাং নাম করে বেরোবার আংবাং ইচ্ছাই থাকে না। জায়গায় যাচ্ছ, তাহলে সেটা বলছে তুমি আমাকে কি শোনাচ্ছ? হ্যাঁ আমি কি সাধে এরকম করছি? উপায় কিছু নেই, ঠিক না? তাহলে প্রশ্ন এখানে দেবে ভাই, এই জায়গাটা ভালো করে মনে রাখবে। সভাটা দেখছি এবলিশ করতে হলো, উক্তিটি কার? নবকুমারের। নবকুমারের। সভাটাকে সে এবলিশ করতে মানে এবলিশ করার বা উঠিয়ে দেওয়ার কারণটা কি, মানে কেন তিনি এই মন্তব্যটা করেছিলেন? মন্তব্যটা, নবকুমারের বাবা বৃন্দাবন থেকে ফিরে এসেছে। হ্যাঁ নবকুমারের বাবা বৃন্দাবন থেকে ফিরে আসার পর নবকুমারের স্বাধীনতা যেন তার কাছ থেকে চলে গেছে। 5-10 মিনিট যদি কোথাও মানে ওর বাবা না দেখতে পায়, বা 5 মিনিট 5-10 মিনিট অন্তর অন্তর তার বাবা তার খোঁজ নেই, ফলে তার জ্ঞান তরঙ্গিনী সভাতে যাওয়ার মতো ক্ষমতা আর নেই, ঠিক না? সে কারণেই তিনি সভাটাকে উঠিয়ে দেওয়ার কথা বলেছেন। কাকে বলেছিলেন? কালীনাথ। কালীনাথকে। ক্লিয়ার হয়ে গেছে? স্যার মানে যখন শুরু করেছিল তখন কি মানে নবকুমারের বাবা বৃন্দাবনেই ছিলেন? হ্যাঁ হতে পারে, হতে পারে। এখন ঘটনাটা হচ্ছে ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা বলা বড় মুশকিল না। সমাজটা তো অন্যরকম, হয়তো মনে করো ভিতরে ভিতরে একটু 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 করে তারা সব কিছু করে সভাটাকে তৈরি করেছে, ঠিক না? এবং সভাটা যখন তৈরি হয়েছে, একটা বন্ধুর পরে তো আর একটা যোগ হয়েছে। আমি এখানে যে পড়াচ্ছি, আমার কাছে প্রথমে 5-6 জন ক্লাস করতো, হ্যাঁ কি না? তারপরে ধীরে 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 দেখো তোমাদের গ্রুপটাতে মোটামুটি 44 জন মতো ছেলে মেয়ে আছে, হ্যাঁ কি না? একদিনে থোড়ি না হয়েছে, হয়েছে কি একদিনে? হয়নি। তাহলে এটাও সেই রকম, না স্যার। ওরা ধীরে ধীরে প্রথমে বানিয়েছে একজনের পর একজনের পর একজনের পর একজনের পর, তারপরে যখন প্রথম দিকটাতে সবসময় কি থাকে, টালমাটাল অবস্থা থাকে, সবারই থাকে টালমাটাল অবস্থা, হ্যাঁ কি না? তাহলে সেই সময় কি তাদের আর্থিকগত দিকটাও অনেক পুয়ো ছিল, সেই তখন তারা নিজের থেকে বেশি টাকা খরচ করে, আমরা নিজের থেকে টাকা, মানে এখানে আমরা নিজের থেকে টাকা মানে কে? এখানে নবকুমার আর কালীনাথ,
ঠিক আছে? কালীনাথ। এই দুইজন কালীনাথ। বেটা নিজের থেকে টাকা খরচ করে নিয়ে তারা এইটাকে সেভ করেছিল। বাকি সদস্য তো আনন্দ করছেই। তার ভিতরেও দেখবি এক দুজন থাকে না ম্যান ক্যারেক্টার, যারা বলে "এই আমি ঢেলে দেবো টাকা, যা না তুই নিয়ে আয়, চাপ নিচ্ছিস কেন, আমি আছি তো"। থাকে না এরকম এক দুজন ভেড়াগুলা? থাকে কি থাকে না বলো? থাকে তো? এই এই দুই ভেড়া হচ্ছে ওই তারা যারা নিজেদেরকে বিরাট বড় পণ্ডিত ভাবে। ওরা হয়তো বলে দেবে সি ও নট ফর মাইন্ড, হেভি রিল্যাক্স, সে বলে বিরাট বলে দিয়েছে। ভাইরাল হয়েছিল না এটা ইংরেজি কথাটা? তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই কোশ্চেনটা ভালো করে এখান থেকে আর কি কোশ্চেন আছে এইখান থেকে? প্রশ্ন এলে এই জায়গাটাই আসবে, ঠিক আছে? আর এইটা আসবে, এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত? কোন প্রসঙ্গে কে ওই উক্তিটি করেছে? তাহলে এই উক্তিটা কার বলো? কালীনাথের। কোন প্রসঙ্গে? যখন নবকুমার কালীনাথকে বলে যে সভাটা তুলে দিতে হবে, সেই তখন বা সেই প্রসঙ্গে কালীনাথ বলেছে যে এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত? তার কারণ হচ্ছে এটা যে যখন তাদের ওই সভার সময় চলছিল, সেই সময়টাতে নিজের টাকা খরচ করে বা আর্থিকগত অবস্থা যখন তাদের পুয়োর ছিল, মানে খুব আর্থিকগত সমস্যা, কি পুয়োর মানে কি কম ছিল আর কি, তাদের একটা সমস্যা ছিল, সেই সময়ে তারা নিজের পকেট থেকে টাকা খরচ করে সভাটাকে তারা সেভ করেছিল, ঠিক না? আর এখন যখন বলছে যে নবকুমার সভাটাকে তুলে দেব, সেই প্রসঙ্গে কি করেছে? প্রতিবাদ জানিয়ে সে এই কথাটা বলেছে যে কেন এরকম করবে। বোঝা গেল বিষয়টা? তো এত তুফানে নৌকা হ্যাঁ, বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত, কোন প্রসঙ্গে কে বলেছে এই উক্তিটা? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে বিষয় এখানে? প্রশ্ন যায় আসুক, আশা করি তোমরা পেরে যাবে। ওকে, আর প্রশ্ন এখান থেকে আর সেরকম কিছু নেই। তাহলে এই কথাটা শুনলো, সে বলে দিল, বলছে তা ভাই আমার কি আর সভায় অ্যাটেন্ড করার উপায় আছে? উপায় তো না, এখন বাবা আমাকে এখানেও প্রশ্ন দেবে যে আমার কি আর সভায় অ্যাটেন্ড দেওয়ার উপায় আছে? উপায় নেই। উক্তিটি কার এটা? উক্তিটা হচ্ছে কার? কার? নবকুমারের। কেন কেন সভায় অ্যাটেন্ড দেওয়ার উপায় নেই তার? কারণ হচ্ছে এই যে 10 মিনিট যদি বাড়ি ছাড়া হয়, মানে 10 মিনিট যদি বাড়ি থেকে বার হয় কে? নবকুমার, তাহলে তার বাবা তত্ত্বকরণ, অর্থাৎ কি তার খোঁজ খবর নেন। ওকে, সেই কারণে সে আর ওখান থেকে অ্যাটেন্ড করতে পারবে না, কারণ তার বাবা এসে গেছে বৃন্দাবন থেকে। ওকে, তাহলে এই কথাবার্তা শোনার পরে কালীনাথ বলছে কি উৎপাত, এই ব্যাপার, কি ব্যাপার, এই তো বিরাট বড়। তো বলছে তোমার কথা শুনে ভাই গলাটা একেবারে শুকিয়ে উঠলো। ও নব বলি কিছু আছে? বুঝতে পারছে গলা শুকিয়ে যাওয়া মানে? গলা শুকিয়ে যাওয়া মানে হচ্ছে ওর মদ খাওয়ার ইচ্ছে হয়েছে, ঠিক আছে? বলছি কি উৎপাত, বলছি এই কি তুমি কি কথা বলছো, মানে হচ্ছে না বন্ধুরা দেখবে ওই নিজের দিকটা একটু বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা ছাড়ো সব কথা, যা ওইটা নিয়ে আয় তো, বাদ দে। তো কালীনাথ তখন বলছে কি উৎপাত, কি আর বলবো, বলছে তোমার কথা শুনে বলছে ভাই গলাটা একেবারে যেন শুকিয়ে গেল, মানে মানে ভাবো, মানে ওর, মানে ও ভাব ও ন মানে এরকম একটা হয় না যে ভাই তোর কথা শুনে আমি বেশি কষ্ট পাচ্ছি, যা দুটো সিঙ্গাড়া নিয়ে আয়। বলো না এরকম, মনে করো তুমি তোমার লাইফের কাহিনী শোনাচ্ছ, ঠিক আছে? এরপরে হয়তো চা দোকানে আছো, শোনাচ্ছ তোমার লাইফের কাহিনী, সে শুনতে শুনতে সে হঠাৎ করে বললো কি উৎপাত রে, এটা বিরাট বড় ব্যাপার, তোর কথা শুনে না আমি বিরাট বড় কষ্ট পেয়েছি, বিরাট কষ্ট পাচ্ছি আমি নিজে, তুই এক কাজ কর না, যে দুটো সিঙ্গাড়া নিয়ে আয়। কেমন লাগবে তোমার? কেমন লাগবে সত্যি করে বলো তো? হ্যাঁ, এরকমই হয়, বাজে। বন্ধুরা এরকমই হয় দেখবে। কালীনাথ তো বলছে, বলছে কি আর বলবি ভাই, বলছে তোমার কথা শুনে বলছে গলাটা একেবারে শুকিয়ে উঠলো। তো বলছে ও ভাই, বলছে ওরে নব, বলি বলি কিছু আছে, মানে কিছু আছে মানে অ্যাকচুয়ালি কি চাইছে? অ্যাকচুয়ালি মদ চাইছে, মদ ঠিক চাইছে। আছে? অ্যাকচুয়ালি নব মদ চাইছে। নব বলছে হুস, অত চেঁচিয়ে কথা করো না, বোধ করি একটা ব্র্যান্ডি আছে। বলছে হুস মানে কি? আমরা দেখো বলি না এই আস্তে চুপ, হুস, আস্তে কথা বল, মানে সামনে আছে, কে আছে সামনে, কে আছে? ও- এই সমস্ত কিছু কিন্তু নবকুমারের বাড়ির ভিতরে চলছে, তাই না? সবকিছু বাড়ির ভিতরে চলছে। বলছে হুস হুস, চুপ চুপ, এত চেঁচিয়ে কথা কইও না, বোধ করি একটা ব্র্যান্ডি আছে, দাঁড়া। ব্র্যান্ডিটা কি, মানে মধু নাকি? ব্র্যান্ডিটা কি মধু না মদ? মদ। মদ আছে। তখন কালী বলছে সহর্ষে, সহর্ষে মানে কি? সহর্ষে মানে একদম হৃদয়ের ভিতরে, মানে পুলকিত ভাব, ঠিক আছে? সহর্ষে মানে একদম আনন্দিত হয়ে, জাস্ট দ্য থিং, আমি এটাই তো চাই, এটাই তো বলছিলাম, জাস্ট দ্য থিং।
তা আনো দেখি ভাই, আনো নিয়ে এসো যাও। কালী বলছে তা আনো দেখি। বলছে তা আনো না দেখি। সে আনন্দিত হয়ে গেছে না, বিরাট ব্যাপার, সে গাঁজাটা তো এক নম্বরের। তখন নব বলছে এইটা মনে রাখবে, জাস্ট দ্য থিং। ঠিক আছে, উক্তিটি কার? উক্তিটা কার? কালীনাথের। ঠিক আছে, এটা কখন বলেছিল? তখন বলেছিল যখন নব বলেছিল যে তার কাছে একটা ব্র্যান্ডি আছে, ঠিক না? বলছে জাস্ট দ্য থিং, এটাই তো আমি চাই। বলছে আরো এটা আনো না দেখি। বলছে নিয়ে এসো যাও। তখন নব বলছে রসো দেখছি। চতুর্দিকে অবলোকন করিয়া, অবলোকন করিয়া মানে হচ্ছে দৃষ্টি নিক্ষেপ করে আর কি, চারদিকটা সে দেখে নিল প্রথমে। বলছে রসো দাঁড়াও। বলছে আমি দেখছি। কর্তা বোধ করি এখনো বাড়ির ভিতর থেকে বেরোয়নি। উচ্চস্বরে ওরে বোদে। বোদে মানে হচ্ছে বৈদ্যনাথ, ঠিক আছে, মানে ওদের বাড়ির চাকর। ওকে, ভৃত্য, গৃহভৃত্য। ওকে, তাহলে এখানে একটা নতুন ক্যারেক্টার আমরা পাচ্ছি। কাকে? কাকে? বৈদ্যনাথ। বৈদ্যনাথ। বৈদ্যনাথ হচ্ছে কে? বৈদ্যনাথ হচ্ছে নবকুমারের বাড়ির চাকর। ওকে, গাড়ির ভৃত্য, ভৃত্য মানে চাকর। সে বলছে ঠিক আছে ঠিক আছে দেখছি। বলছে তুমি একটু আসতে বলো, ব্রেন্ডি তো আছে, একটা ব্রেন্ডি মনে হয় আছে। বলছে দাঁড়াও আমি দেখছি। চারিদিকটা একটু তাকিয়ে নিল ফট করে। সে বলছে কর্তা, মানে ওর বাবা হয়তো বোধ করে বলছে বাড়ির ভিতরেই আছে, সে হয়তো এখনো বেরোবেনি বা এখনো বার হয়নি। তখন সে একটু চিৎকার করে বলছে ওরে বোদে, বলছে এদিকে শোন। ডাকছে নপথ্যে। নেপথ্যে, নেপথ্যে মানে কি জানো? নেপথ্যে মানে পর্দার আড়াল থেকে যেটা হয়, ঠিক আছে? পর্দা মানে মনে করো তুমি, মনে করো তোমরা এখানে চারটে বন্ধু বসে আছো, ঠিক আছে? চারটে বন্ধু বসে আছো একটা রেস্টুরেন্টে। ওকে, এরপরে রেস্টুরেন্টে তোমরা খাচ্ছ খাচ্ছ এরপরে এইখানটাতে তোমরা সব কিছু দেখতে পাচ্ছ। এরপরে তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মনে করো এই পর্দার আড়ালে, মানে এইটা তো কিচেন রুম, এটা কিচেন রুম, কিংবা মনে করো এটা তোমাদের বন্ধুর বাড়ি। এরপরে মনে করো আমার বাড়িতে তোমরা এসেছো। ওকে, আমি তোমাদেরকে এখানে চা জল খাবার দিয়েছি। এরপরে দেওয়ার পরে কেউ একজন আমাকে, মানে তোমরা আমার সবাই বন্ধু, এবারে একটা বন্ধু আর একটা বন্ধুকে সব কিছু খুলে বলতে পারে। এবারে আমাকে তোমাদের ভিতরে কেউ একজন বললে এই স্প্রাইট টেস্প্রাইট হবে না, দেখ না। তখন হয়তো আমার মা রান্নাঘরে ছিল, আমি মাকে ডাকলাম, মা স্প্রাইটটা দিয়ে যাও না। তো এই যে মাকে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? মা তো রান্নার রুমে আছে, মাকে দেখতে পাচ্ছি আমরা? পাচ্ছি না, মা আমাদের আড়ালে আছে। তাহলে ওই আড়াল থেকে যে ডাকটা আসছে সেটা হচ্ছে নেপথ্যে, মানে হচ্ছে পর্দার আড়াল থেকে যে কথা। তাহলে দেখো ওখানে ডেকেছে ওরে বোদে, এদের সামনে কি বোদে ছিল, মানে বৈদ্যনাথ ছিল? নেই, নেই না? তে নেপথ্যে থেকে কথা, নেপথ্যে মানে পর্দার আড়াল থেকে। আগে যায়, এটা কে বললো? বোদে, তাই না? বৈদ্যনাথ। কারণ তাকে ডাকছে। তখন কালীনাথ বলছে আজ রাত্রে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে, ভালো করে দেখো। কালীনাথ এখানে বলছে, সোহাগ দেখাচ্ছে আর কি, দেখো ভাই এরকম আমি অত কিছু শুনবো না, তুমি এবলিশ টেবলিশের কথাবার্তা বলো না তো, মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে সেভ করলাম জ্ঞান তরঙ্গিনী সভাটাকে, আর তারপর তুমি এই ধরনের নাটক দেখাচ্ছ, এগুলো হবে না। ভেবে দেখো তো। ওকে আবার ভাবাচ্ছে একটা সময় আমরা কত কষ্ট করে দুজনে টাকা পয়সা দিয়ে আমি সেভ করেছিলাম, আর এখন এরকম করলে হবে না। বলছে অত কিছু জানি না ভাই, আজ রাত্রে কিন্তু এইবার ভাই একবার তোমাকে যেতেই হবে, উপায় কিছু নাই। ঠিক আছে, যেতেই হবে তোমাকে, একদম উপায় কিছু নেই। ঠিক আছে, এই কথাটা বলে দিল। কাকে বললো? কাকে বললো? বৈদ্যনাথকে। কাকে? বৈদ্যনাথকে? কালীনাথ নবকুমারকে। ঠিক আছে, বৈদ্যনাথকে আর কি ডেকে নিয়ে যাবে? বাড়ির কর্তাটাকে ওখানে নাচবে নাকি সে গিয়ে নিয়ে? না স্যার, স্বাগত মানে তারপর ঢুকছে। না 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 না, স্বাগত মানে আলাদা জিনিস। আজ রাত্রে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে। তাহলে এখানে মনে রাখবে উক্তিটি কার, কাকে এ কথা বলেছে এবং কোথায় যাওয়ার কথা বলেছে। উক্তিটা কার? এটা হচ্ছে কালীনাথে। এবং সে নবকুমারকে বলে কোথায়? জ্ঞান তরঙ্গিনী দিতে যেতে। হ্যাঁ, জ্ঞান তরঙ্গিনী সভাতে যেতে। এরপরে ভালো করে দেখো কি বলছে। স্বগতে মানে হচ্ছে মনে মনে বলা। হলো, এইটা বলে দিল, এইটা বলে দিল। ভালো করে দেখো, মনে করো তোমার বাড়িতে খুব সুন্দর একটা পরিবেশ চলছে, ঠিক আছে? পরিবেশ চলতে চলতে ওইখানে থাকে না, প্রত্যেকটা বাড়িতে থাকে একজন থাকে, দেখবে বিশাল টোন খাটতে থাকে, তোমার ভালো জিনিসটা সে দেখতেই পায় না, হয়েছে? এবারে সেখানে সে হয়তো এন্ট্রি মেরে নিয়েছে, আর সে হয়তো তোমাকে কিছু বলে দিল, তখন তুমি মনে মনে একে এখনই আসতে হলো, পাইনি পেঁচি কোথাকার। মনে মনে আমরা বলি না, এগুলো ডাইরেক্ট বলি, আমরা ডাইরেক্ট বলি? না স্যার, বলে না। আমার বাবাকে আমার বন্ধু কখনো বুড়া বলতে পারবে? সামনে বলতে পারবে? ক্ষমতা আছে ওর? না না, স্বগত মানে হচ্ছে মনে মনে বলা। এইটা ডাইরেক্ট বললো, আজ রাত্রে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে, দেখো আমি অত কিছু শুনবো না,
আমি বলে দিলাম এত কষ্ট করে সেভ করেছি, আনন্দ মজা হচ্ছে, হ্যাঁ নতুন নতুন বরঞ্চ দু তিনটে নিয়ে আসবো, কিন্তু চলো আজকে যেতেই হবে। এবার স্বগত মানে হচ্ছে যখনই নাটকের মধ্যে স্বগত শব্দটা পাবে তখন ভাববে যে ওই ক্যারেক্টারটা মনে মনে বলছে, হা, এ বুড়ো বেটা কি অকালে বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে এলো। এই নব আমাদের সর্দার আর মণিমেটার এই বিশেষ সাহায্য করে, এ ছাড়লে যে আমাদের সর্বনাশ হবে তার সন্দেহ নাই। ব্যাপারটা বুঝতে পেরেছ? এইটা পুরোটা মনে মনে বলছে এই বেটা। বলছে কালীনাথ খুব ভালো করে জানে যে এই হচ্ছে নব আমাদের সর্দার, মানে সর্দার মানেই কি হেড, তাই না? হ্যাঁ কি না? কিসের কোথাকার সর্দার? হ্যাঁ স্যার, কোথাকার সর্দার? জ্ঞান তরঙ্গিনী জ্ঞান সবার। তরঙ্গিনী সবার। সবাই। আর মনি ম্যাটারে, মনি ম্যাটার মানে হচ্ছে টাকা পয়সার দিক দিয়ে, ঠিক আছে? বলছে টাকা পয়সার দিক দিয়ে, বলছে এই তো বেশি সাহায্য করে। আর বলছে এই বেটা যদি বলছে না যায়, বলছে এ যদি ছাড়ে, হ্যাঁ বা এ ছাড়লে আমাদের সর্বনাশ হবে, তাহলে এতে টাকা পয়সা হেন তেন কে দেবে, এই কি করবে, তার সন্দেহ নাই। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, মূল ভূমিকা আসলে কে পালন করে ওই সভাটাকে চালানোর জন্য? নবকুমার। নবকুমার। তাহলে অ্যাকচুয়ালি কালীনাথ দুধ দিয়ে কালসা পুচ্ছে, তাই না তার বেটাকে? সরি, কালীনাথ বলছি, ওই নবকুমার বাবা। তো বলছে এইটা এইটা মনে মনে বলছে, হ্যাঁ বলছে এ বুড়ো বেটা অকালের বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে এলো। অকালের বাদল, ব্যাপারটা বুঝতে পারছো? অকালের বাদল, অকালের বাদল মানে বাদলটা হচ্ছে সেই সময় যে সময়টা এলে মানুষের ভালো থেকে ক্ষতিই হয়। বর্ষা মানুষ অ্যাকসেপ্ট করে, জল মানুষ অ্যাকসেপ্ট করে, কিন্তু অসময়ে যদি জল পড়ে তাহলে একটা কৃষকের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, ওদের সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে। সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ নামক গল্পে তোমরা পড়েছিলে সেই বাদলার দিনের কথা, পড়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যেখানে অকালে বৃষ্টি হয়েছিল, চাষিভূষো মানুষগুলো ঈশ্বরের দিকে তাকিয়ে ঈশ্বরকেই গালিগালাজ করছিল, হ্যাঁ, এমনকি একটা সুন্দর উজ্জ্বল দিনের অপেক্ষা করছিল তারা, যাতে করে এই অকাল দুর্যোগটা কেটে যায়। তাহলে অকাল বাদল। তো এই যে এই যে নবর বাবা এসেছে, এই আশাটাকে অকাল বাদল হিসেবে চিহ্নিতকরণ করেছে কে? কালীনাথ। এবং এই যে অকালের বাদল হয়ে যে এসেছে, এসে নিয়ে সে কি ভাবছে, যে বলছে আমাদের প্লেজার নষ্ট করতে এলো। প্লেজার মানে কি? প্লেজার মানে হচ্ছে আনন্দ, তাই না? ইংরেজি শব্দ তোমরা জানো সবাই, প্লেজার মানে ইংরেজি শব্দ, তাই না? প্লেজার। হ্যাঁ স্যার। এবারে ওকে কি বলতে পারবে ডাইরেক্ট, হ্যাঁ রে তোর বাপ বলছে বুড়াটা কোথাকার, বলছে অকালের বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে হলো, এটা গুলো যা মারে বার করা, এরকম বলতে পারবে? ক্ষমতা আছে ওর? বলো, ক্ষমতা আছে? না স্যার, কখনোই নাই। তাহলে স্বগত মানে কি বললাম? এটা মানে হচ্ছে মনে মনে, ঠিক আছে? মনে মনে। ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা? এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ব্রেন্ডি আনতে কাকে বলেছিল? ব্রেন্ডি কাকে বলেছিল ব্রেন্ডিটা আনতে? বৈদ্যনাথকে। বৌদ্ধনাথ। বৈদ্যনাথকে। তাহলে ব্রেন্ডি নিয়ে এবারে বোধের প্রবেশ। ওকে, বোধের প্রবেশ এখানে, হ্যাঁ বোধের প্রবেশ। তাহলে নতুন একটা ক্যারেক্টার। ওকে কিন্তু তখন ডেকেছিল, সে কোথায় ছিল? নেপথ্যে ছিল। নেপথ্যে মানে পর্দার আড়ালে ছিল, তাই না? পর্দার আড়াল থেকে, এটা পুরোটা মঞ্চস্থ হচ্ছে কিন্তু মনে রাখবে, পর্দার আড়াল থেকে সে কিন্তু কি ইয়ে করেছিল, সে কিন্তু এখনো মঞ্চে প্রবেশ করেনি, এখন বোধের প্রবেশ। তাহলে বোধে যখন আসবে তখন কি নিয়ে আসবে? ব্র্যান্ডি। তাহলে বোধে ঢুকে গেছে, বোধে ঢুকার পরেই নব দেখতে পেয়েছে ওকে, ডাইরেক্ট জিজ্ঞেস করছে কর্তা কোথায় রে, কর্তা কোথায় রে? বৈদ্যনাথ বলছে আজ্ঞে দাদাবাবু, তিনি এখন বাড়ির ভিতর থেকে বেরোননি, মানে তিনি বাড়ির ভিতরেই আছে, এখন বাড়ির ভিতর থেকে বেরোয়নি আর কি, বাড়ির ভিতরেই আছে, ঠিক আছে? তখন নব বলছে তবে সেই বোতলটা আর একটা গ্লাস শিগগির করে আনতো, যা। তাহলে ব্যাপারটা বুঝবে এখানে, আগেকার সময় ভৃত্যদেরকে এই সমস্ত কাজ করানো হতো এবং তারা চুপ থাকতো, ঠিক আছে? এইটা কিন্তু মনে রাখবে, এটা সামাজিক একটা চিত্র। তাহলে বোধে ঢুকে গেল, ডাইরেক্ট কর্তা কোথায় রে জিজ্ঞেস করলো, কর্তা এখন কোথায় আছে? বাড়ির ভিতরে আছে, সে এখন বাড়ি থেকে বেরোবেনি, বাড়ি থেকে বেরোবে মানে বিন্দাস এরা সব কিছু করতে পারবে। তাহলে নব এখানে বলছে তখন, বলছি চা 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 চা, তবে এখন বেরোবেনি তো যা, বলছে সেই বোতলটা আর একটা গ্লাস জলদি করে নিয়ে আয়, ঠিক আছে? একটা গ্লাসেই আনার কথা বলেছে, মানে অ্যাকচুয়ালি খাবে কে? কালী। কালী খাবে, তাই তো? মানে কালীনাথ খাবে, ওকে। তাহলে বোধের সাথে সাথে কি হবে তখন? চলে যাবে, তাই না? তাহলে বোধের প্রস্থান, সাথে সাথে চলে গেল বোধের প্রস্থান। এবং কালীনাথ বলছে ভালো নব, তোমাদের কর্তা কি খুব বৈষ্ণব হে? বলছে যা, ঠিক আছে নব বলছে। তখন এ বলছে তোমাদের কর্তা কি খুব বৈষ্ণব হে? ব্যাপারটা বুঝতে পারছো তো? বৈষ্ণব মানেই হচ্ছে এখানে ভক্তপরায়ণ আর কি, বৈষ্ণব ভক্ত যাকে বলা হয়, ঠিক আছে? বলছে খুবই কি মানে ভক্তিপরায়ণ মানুষ একজন,
কে জিজ্ঞেস করেছে? কে জিজ্ঞেস করেছে? কালীনাথ। কালীনাথ। কালীনাথের বয়স কি নিশ্চয়ই মানে 60 প্লাস? হ্যাঁ তাহলে এই কোশ্চেনটা করা মানে অ্যাকচুয়ালি একজন 60 প্লাস এর মানুষকে যদি এই কোশ্চেনটা একজন 24 বছরের ছেলে করে তাহলে নিশ্চয়ই এটার ভিতরে ব্যঙ্গ আছে, তাই না? হ্যাঁ কি না? অবশ্যই থাকবে। বলছে হ্যাঁ কি যে বলো, বলছে হ্যাঁ রে, বলছে তোর বাবা আমার তোমাদের কর্তা কি বলছে বিরাট বড় বৈষ্ণব। হ্যাঁ, তখন নব দীর্ঘ নিঃশ্বাস মানে পরিত্যাগ করিয়া মানে দীর্ঘ নিঃশ্বাস বার করে বলছে কি বলবো, ও দুঃখের কথা ভাই, আর কেন জিজ্ঞাসা করো, বোধ করি কলকাতায় আর এমন ভক্ত দুটো নাই। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। বোধ করি কলকাতায় আর এমন ভক্ত দুটি নাই। কার কথা বলা হয়েছে এখানে? বৈদ্যনাথের কথা বলা হয়েছে। বাহ রে বাহ রে বাহ, নবকুমারের বাবার কথা বলা বাহ রে বাহ। বাবার কথা বলা হয়েছে। মানে যে ব্র্যান্ডি নিয়ে এলো সে ভক্তির কে বললি রে? যাই হোক, স্যার আমি বোধ করি কলকাতায় আর এমন ভক্ত দুটি নাই, অর্থাৎ এখানে কর্তার কথা বলা হয়েছে। বৃন্দাবন কে গেছিল? বৈদ্যনাথ। কর্তা নবকুমার কর্তা বাবা। গিয়েছিল তাই না? কর্তার নাম এখানে কি মেনশন করা আছে? নেই। ওকে, তাহলে আমাদেরকে উত্তর লিখতে হবে কর্তাই বা নবকুমারের বাবা। ওকে, ঠিক আছে, বাড়ির কর্তা। তাহলে বোধ করি কলকাতায় আর এমন দুটি, তাহলে ভালো করে দেখো, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া, ও দুঃখের কথা ভাই, আর কেন জিজ্ঞেস করো, ভালো করে দেখবে, ও দুঃখের কথা ভাই। একজন বেটার বাবা ধর্মপরায়ণ ব্যক্তি, সেটা দেখে তার বেটার কি কখনো দুঃখ হওয়া উচিত? একজন মানুষ না। যখন জিজ্ঞেস করবে এই তোমার বাবা না খুব খুব ভালো মানুষ, একদম ধর্মের পথে চলেন, সত্যের পথে চলেন, তোমার বুকটা না উঁচু হওয়া দরকার। তোমার বাবাকেও যদি কেউ বলে তোমাকে নিয়ে এই তোমার ছেলে খুবই ভালো, একদম ধর্মের পথে চলে, সত্য কথা বলে, সবসময় মানুষকে সম্মান করে, যেখানে যেটুকুনি বলা প্রয়োজন সেখানে সেটুকু বলে, একদম মার্জনা ভিত্তিক সে কাজ করে, সত্যি করে বলে তোমার ভালো লাগবে না? তোমার বাবার ভালো লাগবে না? লাগবে কি লাগবে না? এগুলো কি দুঃখের কথা? না। এইগুলো দুঃখের কথা তখন হয়ে যায় যখন অতিরিক্ত ধর্ম তোমার জীবনের আনন্দকে ব্যাঘাত ঘটায়। তাহলে অতিরিক্ত ধর্মটা কার? অতিরিক্ত ভক্তটা কার? নববাবুর বাবার। আর এটার জন্যই সে তার ছেলেকে শাসন করে রাখে, সে তার ছেলেকে মানে নীতিপরায়ণ একটা ভাব শেখায়, সে তার ছেলেকে খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে বলে। হ্যাঁ কি না? দূরে থাকতে বলে, বেশি সঙ্গ করতে দেই না। তাহলে এখানে দুঃখের কথা হলো এটাই যে ওর বাবা যখন এসেছে তখনই তার আনন্দে ব্যাঘাত ঘটেছে, তার স্বাধীনতা থেকে সে স্বাধীনহীন মানে স্বাধীনতাহীনতা হয়েছে, তার সে স্বাধীনতাহীন হয়েছে। এখন সে আর নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে না। হ্যাঁ কি না? তাহলে সেটাই বলছে, আর বলছে ও দুঃখের কথা ভাই, আর কেন জিজ্ঞেস করো। বলছে বোধ করি কলকাতায় আর এমন ভক্ত দুটি নাই। মানে হচ্ছে এরা দেখো দুটো জিনিস, একটা হচ্ছে প্রাচীন পন্থা আর একটা হচ্ছে বর্তমান পন্থা। তাহলে বর্তমান পন্থা প্রাচীন পন্থাটাকে অগ্রাহ্য করছে এখানে। হ্যাঁ কি না? এ যে ধর্মপরায়ণ ব্যক্তি সেটাকে দুঃখের কথা বলছে, তাহলে সেটাই এদের কাছে এইটা কি মূল্যতা রাখে না? এদের কাছে বৈষ্ণব বা এদের কাছে ধর্মটা কি মূল্য রাখে না? এদের কাছে মূল্য কি রাখে? জ্ঞান তরঙ্গী সভায় যায়, ডান্স করো, মদ খাও, নাচানাচি করো, মাংস খাও। হ্যাঁ কি না? এগুলাই ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এগুলো ওয়ান টাইপ অফ গোড়ামি ভণ্ডামি নয় কি? বলো। অবশ্যই না? হ্যাঁ স্যার। এরপরে বোতল ইত্যাদি লইয়া কার পুনঃপ্রবেশ? কার প্রবেশ? বোধের প্রবেশ, অর্থাৎ বৈদ্যনাথের প্রবেশ। এই এত দূর পর্যন্ত করে দিচ্ছে। হ্যাঁ, আর কালীনাথ বলছে এইদিকে দে। কালীনাথ তখন ওর তো জিভের থেকে জল পড়ছে বেটা, ঠিক আছে? তখন বোধে যখন প্রবেশ করেছিল তখন কে কথা বলেছিল? তখন নব কথা বলেছিল। তখন নব বলছে কর্তা কোথায় রে? এখানে দেখো বোধের প্রবেশ। তখন বোধেকে কে জিজ্ঞেস করেছে? ডাইরেক্ট কর্তা কোথায় জিজ্ঞেস করেছে। এইখানে যখন বোতল নিয়ে আসছে কে? বোধে। তখন কালী ওর জিভ লক লক করছে, বলছে দে 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 এদিকে দে। হ্যাঁ কি না? খুঁজেছে, বলছে এদিকে দে। তখন নব বলছে শীঘ্র নেও ভাই, বলছে তাড়াতাড়ি নে। বলছে এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নয়। বিরাট বড়, এটা বুঝতে পেরেছো তোমরা? বলছে শীঘ্র। নবকুমারের পিতা না তো, নবকুমারের পিতাও রাবণও নাই, একটু সেন্স কাজে লাগাও। এখন আর সে রাবণও নাই, সে রাবণও নাই আর সে সোনার লঙ্কাও নাই।
এখন রাবণ যদি এটা হয় তাহলে ওই স্যার ওই ওই বাড়ির ভিতরে কি সোনার লঙ্কাও নাই মানে এটা স্যার জ্ঞান তরঙ্গিনী সভাকে বোঝানো হয়েছে আর রাবণও নাই মানে এটা না জ্ঞান সঙ্গিনী সবাইকে উঠে গেছে, উঠে গেছে কি আছেই তো। না ওঠেনি তো। ভালো করে দেখো, বলছে এই বলছে স্যার শিগগিরই মানে এখন চান্স আছে খেয়ে নাও। চান্স আছে খেয়ে নাও, ব্যাপারটা বুঝো। এ ঠিকই বলছে মোটামুটি, তবে সেরকম একটা ঠিক না। দেখো এইটা আমি এটা জানতাম যে তোমরা এটাকে কার ওর বাপকে ভাববে, ঠিক না? এইটাকে নিয়ে কনফিউজ হয়ে যাবে, কিন্তু ভাবো এটা যদি ওর বাপ হয়, ওর বাপ তো গৃহেই আছে রে, হ্যাঁ কি না? ওকে যদি রাবণ বলো, শিগগির নাও ভাই, এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই, এখানে রাবণ হচ্ছে আসলে কে? নবকুমার। আর সোনার লঙ্কা হচ্ছে স্বাধীনতা যুক্ত ওদের পরিবার। ওদের পরিবারে আগেও কালীনাথ আসতো, এসে নিয়ে যখন ওখানে ছিল না, কে ছিল না? ওর বাপ। কোথায় ছিল? বৃন্দাবনে। তখন এই যে স্বাধীনতা যুক্ত যে পরিবারটা, যেখানে ওকে আর বলার মতো কেউ নেই, তখন সেটা ওর কাছে সোনার লঙ্কা ছিল। আর এই সোনার লঙ্কার রাবণটা কে ছিল? সেই তো, হ্যাঁ কি না? নবকুমার। কিন্তু যখন ওর বাপ চলে এসে তখন সে ভিজা বিড়াল হয়ে গেছে। নিজেকেই নিজে বলেছেন স্যার। হ্যাঁ, তখন সে ভিজা বিড়াল হয়ে গেছে, হ্যাঁ কি না? মনে করো আমার বাপকে আমি প্রচুর ডরাই, এই চুপ, এখন কিন্তু আমি আর ওই ভিলেনটা নয়, এখন আমি ছুঁচা, এখনই গালটাই দেবে, একদম সব ভিলেনগিরি বার হয়ে যাবে। আমরা বলি না, বাবা ওর কাছে তো বিরাট মদ্দানি দেখালিস, তোর বাপের কাছে তো ছুঁচা বিড়াল রে তুই, বলি কি বলি না? বলি তো, হ্যাঁ হ্যাঁ কি না? বলা হ্যাঁ হয়। স্যার সেই বলি। জন্যই তো বলছে, বলছে এই শিগগির নে ভাই, আমি এখন কিন্তু রাবণ লই, আর আমার ওই সোনার লঙ্কাও লয়। আগেকার সময় এখানে এসে নিয়ে সোনার লঙ্কার মতন সিংহাসনে বসে যে মদটা মারণ দিতে, তখন আমি রাবণ ছিলাম এই এলাকার, আর এটা আমাদের সোনার লঙ্কা ছিল। এখন স্বাধীনতা নাই, আমার বাপ আছে ভিতরে, জলদি করে শিগগির নাও, তাড়াতাড়ি নাও। ব্যাপারটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ওর নিজের কথা, ঠিক হ্যাঁ আছে? স্যার তো বুঝছি। মনে রাখবে, এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে রাবণ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বলবে যে এখানে রাবণ বলতে নব নিজে নিজেকে রাবণ বলেছে। কারণ হচ্ছে যখন তার পিতা মানে বৃন্দাবনে ছিলেন, তখন তার যে পরিবার সেটাকে বা তার যে গৃহ সেটাকে সোনার লঙ্কা হিসেবে চিহ্নিতকরণ করেছিলেন, কারণ তখন তিনি স্বাধীনভাবে ছিলেন এবং সেই স্বাধীন পরিবেশের রাজা ছিলেন তিনি, অর্থাৎ রাবণ, ঠিক আছে? তখন যে কোনো কিছু তিনি করতে পারতেন, কিন্তু যখন তার পিতা সেই পরিবারে চলে এসেছে, তখন সেই সোনার লঙ্কাটাও নেই, সেই স্বাধীনতাটাও নেই, আর সেই রাবণের মতন যে বীরত্ব সেটাও কিন্তু নেই। রাবণকে কেন বলা হয়েছে এখানে? রাবণ কেন বলা হয়েছে? রাবণ শিব ভক্ত ছিল, জানো এটা? হ্যাঁ স্যার জানি। রাবণের অনেক ভালো দিক আছে, এটা জানো তোমরা? রাবণ কখনো পিছু প্রহার করেনি কাউকে, জানো তোমরা? রাবণ হ্যাঁ, কখনো হ্যাঁ, পেছন দিক দিয়ে অ্যাটাক করেনি। এত কিছু ভালো হওয়ার পরেও মানুষটার দশা এরকম কেন? মানুষটার দশা এই কারণেই এরকম। শিব বিরাট বড় মানে শিবের ভক্ত, এবং শিব রাবণের এই পুজোতে বিরাট সন্তুষ্ট, কিন্তু তবুও তার এইরকম অবস্থা কেন? কারণ সে মানে সে খারাপের পথে ছিল, এইটা হচ্ছে বিষয়। তার পথটা ছিল খারাপ, এইটা হচ্ছে বিষয়। অহংকারও ছিল। অহংকার ছিল, অহংকার ভয়ঙ্কর ছিল, ঠিক না? তাহলে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাহলে ভালো করে দেখো, একটা জিনিসের ব্যাকগ্রাউন্ডে আর একটা জিনিস আছে না? তাহলে এরা যে ইংরেজি শিক্ষিত, এরা নিজেদেরকে বিরাট বড় পণ্ডিত ভাবে, কিন্তু আসলে এরা কি পণ্ডিত? এরা কি সভ্য? না। সভ্য না। তাহলে সেটাও এক অর্থে আসবে, গভীর অর্থে, তাই না? তাহলে আর এখন সে রাবণও নাই, সে সোনার লঙ্কা নাই। এই লাইনটা বোঝা গেছে তোমাদের? আসলে কি বলতে চাইছে এখানে, কি ঘটনাটা রয়েছে? হ্যাঁ, তখন হ্যাঁ কালী স্যার। বলছে এর আবার কি, এ তো এক বোতল পিলা বোতল নেশা চড়া দে, গানটা আছে না, শুনেছ? না থাকলে তো বয়ে গেল। হ্যাঁ স্যার আছে। বলছে না থাকলে তো বয়ে গেল কি? বলছে এ তো আছে, হ্যাঁ বোতলের পদ, এইটা তো আছে রে লালুয়া, হা হা মদ্যপান। মানে বুঝতে পারছো? ও গান লাগিয়ে দিয়েছে এক বোতল পিলা বোতল। তো বলছে না থাকলে তো বয়ে গেল, বলছে ওই সোনার লঙ্কাটা না থাকলে তো বয়ে গেল বলছে আমার। কিন্তু এখন এটা যদি জ্ঞান তরঙ্গিনী সভা হতো, তাহলে একটু আগে জ্ঞান তরঙ্গিনী সবার উপর রুখে দাঁড়িয়েছিল? বলো, দাঁড়িয়েছিল? তাহলে কি হবে জ্ঞান তরঙ্গিনী সভা কখনো? নিশ্চয়ই না। বলছে তোমার সোনার লঙ্কা না থাকলে তো বয়ে গেল আমার, এই মদটা আছে দে, বোতলের প্রদর্শন। বলছে এটা এখন খাই তো ভাই, আগে যেটা আছে সামনে, তাই না? বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। বলো, এবারে ক্লিয়ার হয়ে হয়ে যাচ্ছে? ভালো লাগছে নাটকটা ধীরে ধীরে? হ্যাঁ স্যার হ্যাঁ ভালো স্যার। লাগছে।
তাহলে এত দূরই আমাদের থাকলো, কারণ এইখানে একটা জিনিস আছে, বলছে দেখো যে গুড জেনারেল হয় সে কি সুযোগ পেলে তার গেরোসিনে প্রভিজন জমাতে কসুর করে। এই লাইনটা একটু বৃহৎ অর্থ আছে, তো এটা কালকে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব, কারণ এত দূর অবধি থাক, নাহলে হ্যাঁ মাথার ভিতরে আউল জাউল হয়ে যাবে। তো যাই হোক, এই যতটা হলো আমাদের এটাই অনেকটা। বলো, নাটক ভালো লাগছে এবারে? বুঝতে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ 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 স্যার। স্যার ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগবে, শুনতে মজা ভাই। ধীরে ধীরে ভালো লাগবে।